বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। আমরা মূলত রাষ্ট্র সংক্রান্ত তিনটা মুহাজারা কথা বুঝে আসছে, মুহাদারা তিনটা, ঠিক আছে। আজকে হলো প্রথমটা। আমরা এখানে তিনটা মুহাদারা করব। একটা হলো গণতন্ত্র বিষয়ক, যেটা আজকে আমরা করব। দুই নম্বর হলো খিলাফত ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খিলাফত এবং রাষ্ট্র ব্যবস্থা। তিন নম্বর হলো ইসলামী রাষ্ট্র। এই বিষয়গুলো নিয়ে আচ্ছা বিষয়গুলো নিয়ে আসল দরকার হলো গিয়ে কি দলিল ভিত্তিক আলোচনা, এটা দরকার। কিন্তু আমরা স্বল্প সময়ের মধ্যে দলিল ভিত্তিক আলোচনা করতে পারবো না। ওয়ালাইকুম সালাম, আসেন। স্বল্প সময়ের মধ্যে দলিল ভিত্তিক আলোচনা করতে পারবো না। এদিক দিয়ে একটা টেবিল দিয়ে দেন। আমার মাথায় ছিল যে আজকে মিষ্টি নিয়ে আসবো আপনাদের জন্য, পরে আবার ভুলে গেছি। মানে আজকে কয়েকটা জিনিস ভুলে গেছি। এক নম্বর হলো আজকে সারাদিন রোজা আমি, তার মধ্যে এখানে দুইটা ক্লাস নিলাম, তারপরে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে প্রায় রোজা রাখা 45 মিনিট কথা বললাম। আসরের পরে মার কাছে যাওয়ার পথে নিয়ত করছি ইফতার কিনে নিয়ে যাবো, এটা মনে নেই, মার কাছে চলে গেছি। আবার মার কাছে বয়ান ছিল মাগরিবের পরে, ওখানে 1 ঘন্টা বয়ান করলাম, তো খাই নাই কিন্তু কিছুই, পানি খেয়েছি। এখন এখানে চলে আসলাম, মানে ওই সুযোগটা হয় নাই। আপনারা লাড্ডু কিনে খেয়ে ফেলবেন সবাই মিলে, ঠিক আছে? হ্যাঁ, ধরেন, বলো না, সবাই লাড্ডু খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, লাড্ডু তো পাওয়া যায়, ইসলামপুর পাওয়া যায় না? আচ্ছা, তো আমরা রাষ্ট্র সংক্রান্ত তিনটা মুহাজারা পেশ করব। মূলত হলো অনেক কিছুই তো জানার দরকার, কিন্তু এখন যেগুলো বেশি প্রচলিত এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আর কি। আচ্ছা, এখন আপনারা শুনবেন, শোনার সিস্টেমটা হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করা, ঠিক আছে না? তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমি যেগুলো বলতেছি এগুলো আবার পড়াশোনা করার মাধ্যমে এগুলো কিতাব থেকে শিখতে হবে, তাহলে এটা বাসিরতের সাথে হবে আর কি, না হলে বাসিরত হবে না, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ, আমরা আজকে আলোচনা করব হলো গণতন্ত্রের বিষয়টা নিয়ে। গণতন্ত্রের পরিচয়, গণতন্ত্রের এখন বর্তমান বিশ্বের যে অবস্থান সেটা, এই ইত্যাদি বিষয়গুলো, আমাদের ইসলামী রাষ্ট্রে গণতন্ত্র কিভাবে আসলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর হলো রাষ্ট্র কাকে বলে। এই জিনিসটা তো বোঝার দরকার নাকি? রাষ্ট্র কাকে বলে? পৃথিবীর সব থেকে আলোচিত বিষয়গুলোর একটা হলো রাষ্ট্র, ঠিক আছে? সবাই এটা নিয়ে কথা বলে। চায়ের দোকানে যান, ওরাও অনেক টেনশানে আছে যে রাষ্ট্রের কি হবে, ঠিক আছে? আবার সংসদ সদস্য যারা আছে ওরাও অনেক টেনশানে আছে রাষ্ট্রের কি হবে। তো রাষ্ট্র নিয়ে অনেক আলোচনা, এটাকে ইংরেজিতে বলা হয় গভর্নমেন্ট, কান্ট্রি, সোসাইটি, এগুলো অনেক কিছুই, নেশনও বলে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় রাষ্ট্রের একটা অর্থ আছে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় আধুনিক রাষ্ট্র বলতে বোঝায় এমন এক সংগঠিত জনসমষ্টি যারা কোনো একটি নির্দিষ্ট এলাকায় সার্বভৌম ক্ষমতা সম্পন্ন নিজস্ব সরকারের অধীনে বসবাস করে, ঠিক আছে? রাষ্ট্র হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। একটা হলো একটা নির্দিষ্ট একটা এলাকা লাগে, ওই এলাকার মধ্যে অনেকগুলো মানুষ থাকতে হয়, এই মানুষগুলোর মধ্যে একটা সরকার থাকতে হয়, আবার এই সরকারের মধ্যে সার্বভৌমত্ব থাকতে হয়, ঠিক আছে? এই 4টা জিনিস যদি থাকে তাহলে একটা এলাকা রাষ্ট্র হইতে পারে। মনে করেন অনেক জায়গায় আছে যে ওই রাষ্ট্র ঘোষণা করে, যেমন ইরাকের মধ্যে 2014-15 দিকে আবু বকর আল বাগদাদি, আইএস, ইরাকের মধ্যে আইএস দেখা দিছিল। তখন আইএস, এই আইএস, আইএস,
ISIS আর কি, ঠিক আছে? এদের পুরো নামটা হচ্ছে এরকম, সংক্ষেপে IS বলে, ইসলামিক স্টেট। এরা রাষ্ট্র ঘোষণা দিছিল সেই ইরাক, সিরিয়া, লেবানন থেকে শুরু করে এদিক দিয়ে আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ একটা রাষ্ট্র ঘোষণা দিছিল, ঠিক আছে? খুরাসান বলে ওরা আর কি, ওদের পরিভাষায় এটাকে খুরাসান বলে। আচ্ছা, এই যে রাষ্ট্র ঘোষণা দিছে, রাষ্ট্র হয়ে গেছে? হয় নাই। আচ্ছা, আমরা এটা নিয়ে আরেকটু লম্বা আলোচনা করব এখানে। তো রাষ্ট্রবিজ্ঞানীদের অনেক কথাবার্তা এখানে আছে। এরিস্টটল একজন বিজ্ঞানী আছে রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে? উনি বলতেছেন, দ্য স্টেট ইজ এ ইউনিয়ন অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজ হ্যাভিং ফর ইটস অ্যান্ড পারফেক্ট অ্যান্ড সেলফ সাফিসিং লাইফ। অর্থাৎ রাষ্ট্র হলো কতিপয় পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করা। আমরা রাষ্ট্রটা কেন কায়েম করি? মূলত এখানে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেয়, সুন্দর করে আমরা জীবনযাপন করতে পারি, এই জন্য রাষ্ট্র। আচ্ছা, রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান যেটা আমি বলে ফেলেছিলাম, একটা হলো স্থায়ী জনগোষ্ঠী লাগবে, ঠিক আছে? রাষ্ট্র হওয়ার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। 3 নাম্বার হলো একটা সরকার লাগবে, ঠিক আছে? এরপরে 4 নাম্বার হলো সার্বভৌমত্ব লাগবে, যেটাকে বলা হয় সেভারেন্টি। এখানে একটা কিছু মাঝে মাঝে আমি কিছু নুক্তা বলবো আর কি, ঠিক আছে? কিছু নুক্তা বলি। এই অনেক আছে, এক সময় মুফতি, আমি কারো নাম মেনশন না করি, একজন বড় বাংলাদেশের একদম একেবারে প্রথম সারির মুফতিদের 3 জনের একজন তিনি। ওনার সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে পাহাড়ের গুহায় বসে যদি কেউ ঘোষণা করে যে অমুক রাষ্ট্র হয়ে গেছে, অমুক রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে, এটা রাষ্ট্রবিজ্ঞানেও খাটে না, এটা আমাদের ইসলামী যেই কানুন, এই কানুনানও সেটা দাওলা হয় না। এরকম কিন্তু আমরা অতীতে দেখেছি, বিভিন্ন এলাকা জয় করে করে রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেয়, ঠিক আছে? পরে আবার পরাজিত হয়, আবার তাদেরকে দখল করে। যেমন এই বিষয়টা এখন চলতেছে হলো বেশি ইয়াতে, ওই যে কি নাম বলে, আফ্রিকাতে এই বিষয়গুলো এখন চলতেছে। আচ্ছা, তারপরে এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই যে সেভারেন্টি, সার্বভৌমত্ব বলা হচ্ছে, ঠিক আছে? সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি, সরকার থাকলেই রাষ্ট্র গঠন হয় না, বরং তাদের সার্বভৌমত্ব ক্ষমতা থাকতে হয়। সার্বভৌমত্ব ক্ষমতা কাকে বলে এটা একটু বুঝেন। সেভারেন্টি, সার্বভৌম ক্ষমতা হলো চরম ক্ষমতা যা অনমনীয়, অবিভাজ্য, একক এবং অদ্বিতীয়। এ ক্ষমতার কারণেই রাষ্ট্রে অবস্থানকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে, সকলকে তার আদেশ নির্দেশ পালনে বাধ্য করে। রাষ্ট্রের ভেতরে কিংবা বাহিরে সার্বভৌমত্বের ঊর্ধ্বে কোনো ক্ষমতা নেই। সার্বভৌমত্বের 2টি দিক আছে, একটা হলো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হলো বাহ্যিক সার্বভৌমত্ব। একেবারে যদি সহজ করে বলি, তখন সুপ্রিম পাওয়ারকে বলা হয় সার্বভৌমত্ব। কি পাওয়ার? সুপ্রিম পাওয়ার। মানে এই ভূখণ্ডের উপরে একজন ব্যক্তি অথবা একটা দলের একদম সুপ্রিম পাওয়ার থাকবে। রাষ্ট্রের সকল অর্গান সবাই তার কথা মানতে বাধ্য থাকবে, এবং বহির্বিশ্বের যারা আছে, এই রাষ্ট্রের বাহিরে যারা আছে, তারাও তাদের উপরও সে ক্ষমতা দেখাতে পারবে এই এলাকাটাকে সুরক্ষিত রাখার জন্য। মনে করেন আমাদের সেনাবাহিনী আছে না, প্রধানমন্ত্রী আছে না, আমাদের রাষ্ট্রপতি আছে না, দেশের সকল মানুষ রাষ্ট্রপতির নির্দেশ মানতে বাধ্য না? সবাই মানতে বাধ্য। আবার দেশের বাহিরের যে কোনো শক্তি বাংলাদেশে কোনো কার্যক্রম করার জন্য অথবা বাংলাদেশের সাথে কোনো ডিল করার জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে না? অনুমতি নিতে হবে। সে যাকে অনুমোদন দিবে সে আসতে পারবে, সে যাকে অনুমোদন দিবে না সে বাতিল। তাহলে এটার নাম হলো সেভারেন্টি, সুপ্রিম পাওয়ার, সার্বভৌমত্ব। আমাদের দেশের এই ক্ষমতা আছে, সেজন্য আমাদের দেশ স্বাধীন দেশ। বুঝছেন কথাটা? আচ্ছা, মনে করেন আমাদের দেশ তো প্রদেশভিত্তিক বিভাজন নেই, তারপরেও বলি
আমাদের ঈশ্বরগঞ্জের মধ্যে একজন মেয়র হলো অথবা এমপি হয়েছে মনে করেন, সে ঈশ্বরগঞ্জের মালিক না? কিন্তু ঈশ্বরগঞ্জের মালিক তাই বলে কি রাষ্ট্রপতির নির্দেশ ছাড়া সে চলতে পারবে? তাহলে তার ভিতরেও ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতার নাম সুপ্রিম পাওয়ার না, ঠিক আছে? এই ক্ষমতার নাম সার্বভৌমত্ব না। দেশ হওয়ার জন্য সার্বভৌমত্ব লাগে। স্পেসিফিক উদাহরণ বলি, যেমন চীনের সাথে এই যে চীনের পাশের যে একটা দেশ আছে না, হ্যাঁ হ্যাঁ, তাইওয়ান। তাইওয়ান, চীন বলে তাইওয়ান আমাদের এলাকা, তাইওয়ান বলে আমরা স্বাধীন। আসলে কি এরা স্বাধীন? না। চীনের এখনো ক্ষমতা ওখানে চলে, ওখানের রাষ্ট্রপতি চীনের কথা ছাড়া কোনো কিছু নির্দেশনা জারি করতে পারে না, ওখানে চীনের সৈন্য সামন্ত আছে। তাহলে তাইওয়ান যদিও বলতেছে আমরা স্বাধীন, ঠিক আছে, তাদের অনেক জনসমষ্টি আছে, তাদের সরকার আছে, একটা ভূখণ্ড আছে, কিন্তু তারপরেও তারা স্বাধীন না। কেন? ওই সার্বভৌমত্ব নেই, ঠিক আছে, সুপ্রিম পাওয়ারটা নেই। আচ্ছা, সার্বভৌমত্ব হলো আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য সকল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা। এই বিষয়গুলো তো আমরা সংক্ষিপ্ত করে বললাম, সামনে এগুলোর মানে ইসলামের দৃষ্টিতে এটার কি অবস্থান সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হলো রাষ্ট্রের উৎপত্তিটা কিভাবে হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি তো বিভিন্নভাবে হইতে পারে। এখন আমরা যেরকম সুসংগঠিত, আগের জামানা কি এরকম সুসংগঠিত ছিল? হ্যাঁ, কিছুই ছিল না। এরকম সংবিধান ছিল না, এরকম মানুষ সমাবেশ ছিল না, সবাই সবার মতো করে থাকতো, আদি মানুষ, জঙ্গলের মানুষ, এরকম। তো সামাজিক চুক্তি আসছে, বলাত্মক মতবাদ আসছে, পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক মতবাদ, মানে এক একজনের 10টা 12টা 26টা 30টা বাচ্চা, এদেরকে নিয়ে এরা আলাদা একটা গোষ্ঠী সম্প্রদায়, এরা আলাদা রাষ্ট্র গঠন করছে, এরকম বিবর্তনমূলক মতবাদও আছে। তারপরে ঐশ্বরিক মতবাদ আছে। ঐশ্বরিক মতবাদ মানে হচ্ছে ধর্মভিত্তিক মতবাদ আর কি। যেমন খ্রিস্টানদের জন্য আলাদা একটা রাষ্ট্র আছে না এখনো পৃথিবীতে, নাম কি? হ্যাঁ, কি না খ্রিস্টানদের রাষ্ট্রের নাম? পোপ যে থাকে, ভ্যাটিকান সিটি, ঠিক আছে, এই ভ্যাটিকান স্টেট, এই ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান স্টেট যেটা আছে এটা কিন্তু খ্রিস্টানদের আলাদা রাষ্ট্র, একদম ছোট্ট একটা এলাকা, ঠিক আছে। ওই এলাকার মধ্যে শুধু ওদেরই হুকুম চলে, ওখানে পোপ যেটা বলবে সেটাই বাস্তবায়ন হবে। তাহলে এটা হলো ঐশ্বরিক মতবাদ, ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেগুলোতে যাব না, ওইগুলো জানার দরকার নাই, সেজন্য যাচ্ছি না, ঠিক আছে। এরপরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পৃথিবীতে কি কি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এই সংক্রান্ত আমরা প্রতিটি সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেওয়া হবে। আমাদের বিশেষ উদ্দেশ্যের বিষয়গুলো সবিস্তারে বলা হবে। দুনিয়াতে এ যাবৎকালে যতগুলো শাসন ব্যবস্থা কায়েম হয়েছে মৌলিকভাবে 3 ভাগে ভাগ করা যায়। যতগুলি শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম হয়েছে এই পর্যন্ত, একটা হলো রাজতন্ত্র, আরেকটা হলো অভিজাততন্ত্র, আরেকটা হলো গণতন্ত্র। এই 3 ব্যবস্থাপনার নানা শাখা প্রশাখা রয়েছে, যেগুলো নিয়েও আলোচনা পেশ করা হবে। 1 নাম্বার হলো রাজতন্ত্র। এটা বোঝার দরকার আছে আপনাদের, বুঝছেন? রাজতন্ত্রের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা আছে, তো সেই জন্য রাজতন্ত্রটা মনে করেন, রাজতন্ত্রের ব্যাপারে আপনারাই বলেন, দরজাটা চাপায় দেন, রাজতন্ত্র ভালো না খারাপ? হ্যাঁ, অধিকাংশ মানুষ, অধিকাংশ কি, শতকরা 99% মানুষ বলবে রাজতন্ত্র খারাপ, ঠিক আছে। এরকম না বিষয়টা? সেজন্য রাজতন্ত্রের ব্যাপারে জানার দরকার, আসলে কি খারাপ, মানুষ যে বলতেছে আসলে কি মানুষের কথা সত্য, এটা বোঝার দরকার আছে না একটু। আচ্ছা দেখেন, পৃথিবীর বহুল আলোচিত সর্বাধিক চলমান শাসন ব্যবস্থা হলো রাজতন্ত্র। অন্য কোনো শাসন ব্যবস্থা এতকাল রাজ করতে পারেনি যতকাল রাজ করেছে রাজতন্ত্র। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের মতে তিনি রাষ্ট্রের শ্রেণী বিভাগ করেছেন 2টি নীতির ভিত্তিতে। প্রথমটি হলো সংখ্যাভিত্তিক, দ্বিতীয়টি হলো নীতিভিত্তিক। তিনি সংখ্যাভিত্তিক 3 প্রকারের সরকারের কথা উল্লেখ করেছেন।
একজনের হাতে ক্ষমতা ন্যস্ত হলে এটার নাম হলো রাজতন্ত্র, যেটার ইংরেজি হলো মনার্সি। কতিপয় লোকের হাতে ন্যস্ত হলে তা হলো অভিজাততন্ত্র, এরিস্টোক্রেসি নামে বিখ্যাত। আর বহু লোকের হাতে হাতে যদি ক্ষমতা থাকে এটার নাম হলো ডেমোক্রেসি, যেটাকে আমরা কি বলি, গণতন্ত্র। তাহলে একটা হলো মনার্সি, মানে হলো এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে, আর একটা হলো এরিস্টোক্রেসি, মানে হলো কতিপয় কিছু মানুষ, ওই যে অভিজাততন্ত্র একটা বললো না, হ্যাঁ। আরেকটা হলো ডেমোক্রেসি, মানে সকলের হাতে ক্ষমতা। এরিস্টটল এরকম করে বিভাজনটা করলো। শাসন ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে থাকবে এবং সেই ব্যক্তি যখন জনগণের স্বার্থে বা কল্যাণার্থে ক্ষমতা পরিচালনা করবে, তখন সেই সরকার ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। কিন্তু এক ব্যক্তির দ্বারা শাসিত রাষ্ট্রে শাসন ক্ষমতা যদি কেবল শাসক বা রাজার স্বার্থেই ব্যবহৃত হয়, তখন সেটাকে স্বৈরতন্ত্র বলে। মানে এক ব্যক্তি শাসন করতেছে, সে শাসনটা কেন করতেছে, মানুষের কোনটা কল্যাণ হয় সেটা দেখার বিষয় না, আমার কোনটা কল্যাণ, আমি কিভাবে আরো বেশি ধনবান হতে পারবো, আরো বেশি ক্ষমতাশালী হতে পারবো, আরো বেশি ক্ষমতায় থাকতে পারবো, এরকম নিজের সেলফিশ যদি হয়, তখন সেটার নাম হলো স্বৈরতন্ত্র। সুতরাং এক ব্যক্তির স্বাভাবিক শাসন হলো রাজতন্ত্র, আর এক ব্যক্তির শাসিত রাষ্ট্রের বিকৃত শাসনই হলো স্বৈরতন্ত্র। তাহলে রাজতন্ত্রের দুটি পদ্ধতি, একটা হলো সাধারণ রাজতন্ত্র, আর একটা হলো গিয়ে কি স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র। ঠিক আছে, রাজতন্ত্রের আরও কিছু প্রকার নিম্নে আলোচনা করা হলো। একটা হলো সংসদীয় রাজতন্ত্র, এটাকে বলা হয় কাউন্সিলিং মনার্সি। সংসদীয় রাজতন্ত্রের পরিচয় হলো যিনি রাষ্ট্রের প্রধান তথা রাজা নিজেই ফয়সালা নিতে পারেন, আইন প্রণয়ন প্রয়োগ সব তার নেতৃত্বে হয়, তথাপি তিনি তার সাথে একটি মজলিসে শুরা বা পরামর্শক কমিটি রাখেন, যাদের থেকে প্রয়োজনে পরামর্শ নেন আইন প্রণয়ন বাস্তবায়ন পরিচালনার ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এখন বর্তমান যেমন মনে করেন যে আছে কাতারের মধ্যে কিন্তু সংসদ আছে, ঠিক আছে, অথচ সেখানে কি রাজতন্ত্র না, এক ব্যক্তির শাসন, কিন্তু সংসদ কি করে, উনি শাসন করার ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে চলে। ঠিক আছে, হ্যাঁ, এরকম আর কি বর্তমানে রাজতন্ত্রগুলো অনেকটা এরকম। এই পরামর্শ কমিটি বিভিন্ন নামে অভিহিত হয়, যেমন কোথাও মজলিসে শুরা বলে, ঠিক আছে, কোথাও আবার এই পার্লামেন্ট বলে, কোথাও সিনেট বলে, যেমন আমেরিকাতে সিনেট বলে, আমাদের দেশে পার্লামেন্ট বলে। আবার পরামর্শের মানও বিভিন্ন রকম হয়ে থাকে, কেউ আছে পরামর্শ যেটা দিবে এটাই সেখানে একটা পাস হয়ে যায়, ওইটাই বাস্তবায়ন করতে হবে। আর অনেক জায়গায় আছে ওইখানে পাস করে আবার রাষ্ট্রপতির কাছে পাঠায়, রাষ্ট্রপতি যদি ওকে বলে তাহলে পাস হয়, না হলে পাস হয় না। অনেক জায়গায় আছে সিনেটে আলোচনা করার পরে ওই যে রাজতন্ত্রের যিনি প্রধানমন্ত্রী থাকেন ওনার কাছে পাঠায়, উনি যদি সম্মতি দেয় তাহলে হইলো, না হলে এতক্ষণ আলোচনা যা করছে সব বেকার। ঠিক আছে, এরকম টাইপের রাজতন্ত্র আছে। আচ্ছা, ধর্মভিত্তিক রাজতন্ত্র আছে একটা, বুঝছেন, ধর্মভিত্তিক রাজতন্ত্র। ধর্মভিত্তিক রাজতন্ত্র এটা হলো হিন্দুদের মধ্যে সব থেকে বেশি। হিন্দুদের মধ্যে কিন্তু সবাই রাষ্ট্র ক্ষমতা অধিকার করার নাই, ওদের মধ্যে শ্রেণী বিভাজন আছে। কিছু মানুষ আছে এরা সারা জীবন মানে ধুপি আর মুসির কাজ করবে, কথা বুঝে আসছে, কিছু মানুষ আছে সারা জীবন হাল চাষ করবে, আর কিছু মানুষ আছে একেবারে সমাজের সব থেকে অভিজাত শ্রেণী, এরাই শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাবে। এরকম ধর্মভিত্তিক বিভাজন আছে। আচ্ছা, ধর্মভিত্তিক যে রাজতন্ত্র এটা সব থেকে বেশি হলো খ্রিস্টানদের মধ্যে। পুপের ছেলে পুপ হইতে পারে, কথা বুঝে আসছে, অথবা পুপ যাকে মনোনীত করে সেই পরবর্তীতে পুপ হইতে পারে, অথবা এখন বর্তমানে যেটা চলতেছে এটা অনেকটা গণতান্ত্রিক, যে সকল পুপ মিলে পুপদের মধ্যে যিনি রাজা হবেন ভ্যাটিকান সিটি তাকে নির্বাচন করে। আচ্ছা, সাংবিধানিক রাজতন্ত্র আছে একটা, যে সংবিধানের আলোকে যে রাজতন্ত্রটা পরিচালিত হয়। ঠিক আছে, আচ্ছা, যেখানে রাষ্ট্র পরিচালনা এক ব্যক্তির হাতে থাকবে, তবে তিনি যেভাবে ইচ্ছা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, বরং তাকে একটি সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালনা করতে হয়, এটাকে সাংবিধানিক রাজতন্ত্র বলে। যেমন সৌদি আরবের মধ্যে একটা সংবিধান আছে না, এখন সব দেশের মধ্যে সংবিধান আছে, রাজতন্ত্রের সাথে সাথে একটা সংবিধানও আছে। সেই হিসাবে রাজতন্ত্রের মধ্যে রাজা হইলেই সবকিছু করতে পারে না, সংবিধানের আলোকেই সবকিছু করতে হয়, এটাকে বলা হয় সাংবিধানিক রাজতন্ত্র। আচ্ছা, এখন হলো ইসলামী রাজতন্ত্র জায়েজ না না জায়েজ? রাজতন্ত্রের মধ্যে এখন আমরা যতটুকু আলোচনা করলাম না, এর বাহিরে রাজতন্ত্র বলতে আসলে পৃথিবীতে কিছুই নাই।
ঠিক আছে? এখন ইসলামের মধ্যে রাজতন্ত্র জায়েজ না না জায়েজ? হ্যাঁ, রাজতন্ত্রের মধ্যে ইসলামের ইয়াটা কি, ইসলামের থিমটা কি? ইসলামের থিমটা হলো মূলত আল্লাহর আইন বাস্তবায়ন, ইনসাফ প্রতিষ্ঠা। ঠিক আছে? এটার জন্য যে কেউ যদি আল্লাহর বাস্তবায়ন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, বাস তাকে ইসলাম সমর্থন দিবে। আমার কথাটা বুঝছেন? এক্ষেত্রে রাজতন্ত্রের আলাদা কোনো বদনাম ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে যেটার বদনামি আছে সেটা হলো নিজের অযোগ্য ছেলেকে খলিফা বানাতে রাসূল নিষেধ করেছেন। ঠিক আছে? কিন্তু আপনি আপনার যোগ্য ছেলেকে খলিফা বানাইছেন, ইসলাম কিন্তু সেটাকে কি করে নাই, নিষেধ করে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সাহাবা ইকরাম মনে করেন হজরতে আবু বকর উনার ছেলেকে দিয়ে যান নাই ক্ষমতা, হজরতে উমরও উনার ছেলেকে দিয়ে যান নাই, হজরতে উসমানও উনার ছেলেকে দিয়ে যান নাই, হজরতে আলীও উনার ছেলেকে দিয়ে যান নাই, অন্যদেরকে দিয়ে গেছেন। ঠিক আছে? এই যে পারস্পরিক একটা চেইন, রাজতন্ত্রের মধ্যে শুধুমাত্র ছেলেকেই ক্ষমতা দেয় এরকম না, নিজের ভাইকেও তো দেয়, নিজের নাতিকেও তো দেয়। ঠিক আছে? মানে ইসলামের ইয়াটা হচ্ছে, যেমন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উমরকে সরাসরি ক্ষমতা বলে গিয়েছেন যে আমার পরে খলিফা হবে হজরতে উমর, এরকম বলে গেছেন না? হজরতে উমর বলে যান নাই, একটা শুরা কমিটি গঠন করে গেছেন যে এভাবে একটা কমিটি গঠন করে পরবর্তী খলিফা নির্বাচন করবে। পূর্বের খলিফা পরের জনকে নির্ধারণ করে যাওয়া এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটার নামই তো রাজতন্ত্র, নাকি? একজন এককভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই ক্ষমতা একজনের আছে। তো ইসলাম যে কথাটা বলে সেটা হলো অন্যায় যদি কোনো হুকুম যদি জারি না করে, অন্যায়ভাবে যদি কারো হাতে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তখন সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। বুঝছেন? এখন কথা হলো যে হুজুর রাজতন্ত্রের মধ্যে সমস্যা নাই, তাহলে রাজতন্ত্রকে মানুষ খারাপ বলে কেন? রাজতন্ত্রের মধ্যে কি নাই, কোনো সমস্যা নাই, রাজতন্ত্রকে খারাপ বলে কেন? রাজতন্ত্রকে খারাপ বলে হলো শয়তানরা। কারা খারাপ বলে? শয়তান যারা, এরা যারা ডেমোক্রেসির পাগল, যারা গণতন্ত্রের পাগল, মূলত গণতন্ত্রের নাম দিয়ে এরা পুরো বিশ্বে দখল করতে চায়, দখল বাণিজ্য চালাইতে চায়। এই জন্য এরা যেখানে যেখানে রাজতন্ত্র, এই যে মনে করেন মিশরের হোসনি মুবারককে এরা পতন ঘটালো, তারপরে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি পতন ঘটালো, বিভিন্ন শাসককে এরা পতন ঘটাইলো কেন? ডেমোক্রেসি দিবে সেখানে। কথা বুঝছেন? মূলত ডেমোক্রেসির মাধ্যমে এদের অধীনস্থ একটা সরকার সেখানে বাস্তবায়ন করবে। এই জন্যই মূলত এতদিন পর্যন্ত প্রোপাগান্ডা চালাইছে যে রাজতন্ত্র রাখা যাবে না, ডেমোক্রেসিতে আসতে হবে। কই সৌদি আরবকে তো একবারও বলে না যে আপনারা ডেমোক্রেসিতে আসেন, বলে? হ্যাঁ, সৌদি আরবকে বলে না, আরব আমিরাতকে বলে না, কেন? ডেমোক্রেসি ছাড়াই ওরা ওদের আনুগত্য করতেছে, সুতরাং এদের মধ্যে ডেমোক্রেসির দরকার নেই। ঠিক আছে? তাহলে এখানে মূল বিষয়টা ডেমোক্রেসি না, মূল বিষয়টা কি? আনুগত্য, বস। কথা বুঝে আসছে? বসগিরি যেখানে করতে পারবে সেখানে ডেমোক্রেসির দরকার নেই, সেখানে রাজতন্ত্র ওয়েলকাম। আর যেখানে বসগিরি করতে পারবে না সেখানে কি দরকার? ডেমোক্রেসির দরকার। সব থেকে খারাপ বিষয়টা বলি আপনাদেরকে, সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই রাজতন্ত্রের, ডেমোক্রেসির আদলে রাজতন্ত্রের যে বদনামগুলো করা হয়েছে, এই বদনামগুলো আমাদের ইসলামী সমাজের মধ্যে ইম্পোর্ট করে দেওয়া হয়েছে। এইটা হলো সব থেকে খারাপ বিষয়। দেখেন, উসমানী খেলাফত পতন হয়েছে হলো 1920-এর দিকে। ঠিক আছে? আচ্ছা, এই যে ইসলামী খেলাফত কিসের জন্য পতন ঘটাইছিল? এই ডেমোক্রেসির কথা বলে। আমার কথাটা বুঝছেন? এই ডেমোক্রেসির কথা বলে ওরা খেলাফতকে পুরো পতন ঘটাইছে, আমাদের মাথার ভিতরে ঢুকাইছে যে তোমরা তোমাদেরকে শাসন করো, আরেকজন তোমাদেরকে শাসন করবে কেন? আরবদের মাথায় ঢুকাইছে তুর্কিরা এসে আপনাদেরকে শাসন করবে কেন? আপনারাই আপনাদেরকে শাসন করে। তো তুর্কিস্তানে যে ইয়া ছিল, উসমানী খেলাফত ছিল, এদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। তো এই যে রাজতন্ত্র যে খারাপ, এই কথাটা ডেমোক্রেসির যারা বয়ান দেয় এরা আমাদেরকে শিখাইছে রাজতন্ত্র খারাপ। আমরা কখনো মগজ খাটায় দেখি নাই রাজতন্ত্র ভালো না খারাপ। এবং যারাই রাজতন্ত্রের বদনামি করে
ওরা ওই ট্যাবলেট খেয়ে রাজতন্ত্রের বদনামি করে। এর মানে এটা নয় যে মানে হলো গিয়ে কি অন্যায় কোনো রাজতন্ত্রের আমরা ইসলাম সাপোর্ট করে এরকম না, কিন্তু অযোগ্য কেউ খলিফা হতে পারবে না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা আছে। ঠিক আছে, আচ্ছা যাক, রাজতন্ত্রের ব্যাপারে আর কথা না বলি। আজকের আলোচনা তো মূলত হলো কোনটাকে নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে, সেজন্য রাজতন্ত্রের আলোচনা বেশি না করি। অভিজাততন্ত্র একটা আছে, ওইটাও রাজতন্ত্রের কাছাকাছি, মানে হলো অভিজাত শ্রেণীর যারা আছে ওরাই শুধুমাত্র শাসন করবে। ঠিক আছে, ওই বংশের লোক যারা আছে ওরাই শুধুমাত্র শাসন করবে, অন্য বংশের লোকেরা এখানে এসে কি করতে পারবে না, শাসন করতে পারবে না। যেমন মনে করেন জিয়া পরিবারে শুধুমাত্র কি হতে পারবে, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে পারবে, শেখ পরিবারের ওরাই শুধু প্রধানমন্ত্রী হইতে পারবে, এরকম এরকম আর কি। ঠিক আছে, যেমন হিন্দু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণ যারা যারা কি ব্রাহ্মণ, ওরাই শুধু ক্ষমতায় যেতে পারবে। আর যারা রবি আছে, এই বিভিন্ন দাস আছে, কৃষ্ণ আছে, এরা যাইতে পারবে না। এদের মধ্যে অনেকগুলো মানে গোষ্ঠী আছে আর কি, এত গোষ্ঠীর নাম আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো অভিজাততন্ত্র। ঠিক, ইহুদিদের মধ্যেও কিন্তু এরকম সিস্টেম আছে, ভাগ আছে। খ্রিস্টানদের মধ্যেও এরকম কি আছে, গির্জার যে প্রধান তাকে পুপ বলে, এই পুপেই হয় সব কিছুর ক্ষমতার অধিকারী। পুপ যাকে বলবে যে অমুক রাষ্ট্রপ্রধান হবে সেই হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। আবার ইহুদিদের মধ্যে ইহুদি থিওক্রেসি আছে, কথা বুঝে আসছে? আচ্ছা, মধ্যতন্ত্র একটা আছে। আচ্ছা, এরপরে হলো গণতন্ত্র। কি তন্ত্র? আচ্ছা, পূর্বে অনেক রকমের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, সংক্ষেপে শুধু সেই রাষ্ট্র ব্যবস্থা সমূহের পরিচয় পেশ করা হয়েছে। গণতন্ত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার বিশেষ তাৎপর্য হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি জনপ্রিয় শাসন ব্যবস্থা। তার বিস্তারিত অন্যান্য শাসন ব্যবস্থা থেকে ছাড়িয়ে গেছে, তার বিস্তৃতি, ঠিক আছে, তার আবেদন মানুষকে বিভোর করে রেখেছে। সবাই মনে করে কি এটাই বুঝি অতি সভ্য একটা শাসন ব্যবস্থা, সফলতা আর কামিয়াবি কেবল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আছে এরকম মনে করে। যারা গণতন্ত্র মানে না তাদেরকে খুব বাজেভাবে এরা উপস্থাপন করে, মনে করা হয় তারা মহা অপরাধী। যারা গণতন্ত্র মানে না, মনে করেন রাজতন্ত্র, সৌদি আরবে রাজতন্ত্র চলতেছে, এদেরকে এরা কি মনে করে, অপরাধী মনে করে না, অপরাধী মনে করে। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। এক নাম্বার হচ্ছে গণতন্ত্রের ভিত্তিটা কি। গণতন্ত্র, বর্তমান সময়ে গণতন্ত্র একটি বহুল আলোচিত বিষয়, সর্বত্র এর জয় জয়কার। মানুষ তো নিজেকে মানবতাবাদী প্রমাণ করার জন্য নিজেকে আগে গণতন্ত্রী বলে পরিচয় দেয়। নিচে আমরা গণতন্ত্রের পরিচয় পেশ করছি। আচ্ছা, গণতন্ত্রের ইংরেজি শব্দ কি? ডেমোক্রেসি, যেটা মূলত গ্রিক শব্দ আর কি। আচ্ছা, শাসন, ক্ষমতা, কর্তৃত্ব এগুলো বোঝায়। সাধারণ সংজ্ঞা হলো গণতন্ত্র হলো সেই ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণ প্রত্যক্ষভাবে অথবা তাদেরই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরোক্ষভাবে অংশগ্রহণ করে শাসন ক্ষমতায়। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, যেমন আপনারা ভোট দিয়ে এমপি বানাবেন, এমপি আপনাদেরকে শাসন করবে, মানে কি পরোক্ষভাবে আপনিই শাসন করতেছেন, কারণ এমপি রে বানাইছেন কেডা? আপনি। আচ্ছা, তাহলে গণতন্ত্রের শাসন ক্ষমতা এক বা অল্প কিছু মানুষের হাতে থাকে না, বরং দেশের সকল জনগণের হাতে শাসন ক্ষমতার প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকে, আর এটাকেই গণতন্ত্র বলে। আচ্ছা, এটা হলো সাধারণ সংজ্ঞা। প্রামাণ্য একটা সংজ্ঞা আছে। গণতন্ত্রকে বিভিন্ন লেখক, চিন্তাবিদ বিভিন্নভাবে ব্যক্ত করেছে। আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? যে গণতন্ত্রের সংজ্ঞাটা রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে, যারা গণতন্ত্রটাকে বিস্তার করে অথবা গণতন্ত্রী বলে নিজেকে পরিচয় দেয়, ওরা গণতন্ত্রের পরিচয়টা কিভাবে দেয়? আমার কথাটা বুঝছেন না? আমি মৌলবী মানুষ, আমি যদি গণতন্ত্রের পরিচয় দিই, গণতন্ত্রের একটা সংজ্ঞা বের করি, তাহলে এটা এটা কি মানে মানানসই হইল? হ্যাঁ, এটা মানানসই না। আচ্ছা, সর্বপ্রথম হলো অধ্যাপক আর এম ম্যাকাইভার একজন আছে, সে বলতেছে ডেমোক্রেসি ইজ নট এ ওয়ে অফ গভর্নিং whether by majority or otherwise but primarily way of determining who shall govern and broadly to what ends। অর্থাৎ গণতন্ত্র বলতে
সংখ্যাগরিষ্ঠের বা অন্য কারো দ্বারা শাসন কার্য পরিচালিত হওয়ার পদ্ধতি বোঝায় না, বরং প্রধানত এটাকে কে বা কারা পরিচালনা করবে এবং মোটামুটিভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করারই উপায় বিশেষ। আমি সহজ করে বলি, এর আগে আপনাদেরকে একটা মোকদ্দমা বলি, কেন আপনাদের জন্য এই যে এই সংজ্ঞাগুলো কেন দরকার। ঠিক আছে, একটা মোকদ্দমা বলি। গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা দুইটা বিষয় নিয়ে, ঠিক আছে। এখন বর্তমানে আমরা যারা গণতন্ত্রকে গালি দেই, ঠিক আছে, আমরা গণতন্ত্রকে গালিগালাজ করি না। যেমন মনে করেন, আপনারা কি মনে করেন গণতন্ত্র কুফরি মতবাদ না? হ্যাঁ, আচ্ছা, এই যে গণতন্ত্র যে কুফরি মতবাদ, এখানে কি কি কুফরি আছে না আছে এটা জানেন আপনারা? জানেন? এটা জানেন না, খালি শুধু জানেন গণতন্ত্র কি মতবাদ, কুফরি মতবাদ, ঠিক আছে না। আরেকজন মনে করে গণতন্ত্র হলো হারাম। কি মনে করে? গণতন্ত্র হারাম। আচ্ছা, গণতন্ত্র হারামই বলেন অথবা গণতন্ত্র কুফরি মতবাদই বলেন, এটা বলার আগে তো আপনার অবশ্যই ফাইন্ড আউট করা দরকার যে সেখানে কুফরি কি কি আছে, সেখানে হারাম কি কি আছে, এটা ফাইন্ড আউট করা দরকার না? এটা ফাইন্ড আউট করার জন্য সংজ্ঞাগুলো জানতে হবে, গণতন্ত্রের পরিচয়টা জানতে হবে। পরিচয়টা জানলেই না সেখানে বলবেন যে এটা হারাম। বুঝছেন না কথাটা? আপনার সামনে একজনে একটা পারফিউম নিয়ে আসলো। কি নিয়ে আসছে? পারফিউম নিয়ে আসছে। এই পারফিউমের মধ্যে লেখা আছে অ্যালকোহল, অ্যালকোহল ফ্রি মানে হলো অ্যালকোহল মুক্ত, কিন্তু পারফিউমে লেখা আছে অ্যালকোহল আছে। বুঝছেন? পারফিউমে কি লেখা আছে? উপাদানের মধ্যে লেখা আছে অ্যালকোহল। আচ্ছা, এখন আপনি কি বলবেন বলেন তো? হারাম না জায়েজ? কি বলবেন? হ্যাঁ, হারাম বলবেন। আচ্ছা, ওই হারাম বলার আগে আরেকটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সেটা হলো গিয়ে কি, এই অ্যালকোহলটা কি দ্বারা তৈরি হয়েছে? এটা কি আঙ্গুরের অ্যালকোহল, নাকি মানে কমলার অ্যালকোহল, নাকি আপেলের অ্যালকোহল, নাকি সুপারি দিয়ে বানাইছে? এইটা আপনাকে নির্ধারণ করে তারপরে বলতে হবে, যেহেতু এটা আঙ্গুরের অ্যালকোহল না, যেহেতু এটা আপেলের অ্যালকোহল, সুতরাং অল্প পরিমাণ যেহেতু দিছে, এটা দিয়ে নেশা টেশা আসবে না, এটা ইউজ করা যায়। ঠিক আছে, এরপরে আবার দেখতে হবে যে এই যে পারফিউমের সাথে মিশার পরে হাকিকত মাহিয়ত ঠিক আছে কিনা, ঠিক না? পড়াইছিলাম তাই না, যে হাকিকত মাহিয়ত ঠিক আছে কিনা। যদি অ্যালকোহলটা এখানে মিশ্রিত হওয়ার পরে হাকিকত মাহিয়ত শেষ হয়ে গেছে, তাহলে আর এটা কি হবে না? অবৈধ হবে না, বৈধ হয়ে গেল। বুঝছেন কথাটা? আচ্ছা, তাহলে এটা কেন বললাম যে একটা জিনিসের ব্যাপারে হুকুম দেওয়ার আগে ওই জিনিসের ভিতরে কি আছে না আছে সব কিছু জানতে হয়, তারপরে বলতে হয় যে এটা হালাল অথবা হারাম। তাহলে গণতন্ত্রটাকে আপনি যদি কুফুরি মতবাদ বলেন, তাহলে এটা বুঝতে হবে না যে এটার ভিতরে কি কি কুফুরি আছে। হ্যাঁ, আর এই জিনিসটা বোঝার জন্য সংজ্ঞাগুলো দরকার। এরপরে শুনেন, গণতন্ত্রের ব্যাপারে দুই ধরনের আইডিওলজি আছে, দুই ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে গণতন্ত্র শুধুমাত্র সরকার নির্বাচন করার পদ্ধতির নাম। গণতন্ত্রটা কিসের নাম? শুধুমাত্র সরকার নির্বাচন, যে সরকারে কে আসবে এটার জন্য গণতন্ত্রের অ্যাপ্লাই করো, ভোটাভুটি করো, ঠিক আছে। এটা হলো একটা মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে গণতন্ত্রটা একটা মতবাদের মতো একটা আইডিওলজি। কথা বুঝে আসছে? এটার মধ্যে মানুষের গণতান্ত্রিক সিস্টেমে মানুষ ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। গণতন্ত্রের মধ্যে মানুষ কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, কিভাবে আচার আচরণ করবে, এই সব কিছু অন্তর্ভুক্ত গণতন্ত্রের। ঠিক আছে, অনেকটা ধর্মের মতো, অনেকটা কিসের মতো? গণ সেজন্য অনেকেই বলে গণতন্ত্র একটা ধর্মের নাম, বলে না? শুনেন না আপনারা এগুলো? গণতন্ত্র একটা ধর্মের নাম, এটা অনেকেই বলে। তাহলে আসলে কি গণতন্ত্রটা শুধু ধর্মের নাম নাকি শুধু নির্বাচনের নাম? এটা বোঝার জন্য, এটা খোঁজার জন্য
আপনাকে গণতন্ত্র কি জিনিস এটা বুঝতে হবে না আগে। হ্যাঁ, সেজন্য এটা বুঝেন, একটা মুকদ্দমা বললাম আর কি। আচ্ছা, তাহলে মেকাইবার আর এই মেকাইবারের সংজ্ঞা অনুযায়ী আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো গিয়ে কি, গণতন্ত্র হলো সরকার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, কে পরিচালনা করবে, এই জিনিসগুলো নির্ধারণ করার নামই গণতন্ত্র। বুঝছেন কথাটা? ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, এগুলো ডাজন্ট ম্যাটার, এইগুলো ডেমোক্রেসির মধ্যে কিনা কোনো বিষয় না। এটা হলো ওর সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে মিস্টার এফ স্ট্রং আছে একজন, ঠিক আছে, সে বলতেছে ডেমোক্রেসি ইমপ্লাইজ দ্যাট গভর্নমেন্ট হুইচ শেল রেস্ট অন দ্য অ্যাক্টিভ কনসেন্ট অব দ্য গভর্নড। আচ্ছা, ইংলিশ না পড়ি, অর্থাৎ যেখানে শাসন ব্যবস্থা শাসিতের সক্রিয় সম্মতির উপর প্রতিষ্ঠিত, তাই গণতন্ত্র। গণতন্ত্র কাকে বলা হয়? যেখানে প্রধানমন্ত্রী জনগণের মতামত নিয়ে প্রধানমন্ত্রী হয়, সেটার নামে গণতন্ত্র। শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে এটা আছে গণতন্ত্রের মধ্যে। এই যে এই সংজ্ঞা থেকে কি বুঝলেন, গণতন্ত্রের মধ্যে এগুলো কোনো কিছু আছে? কিছুই নেই। তার মানে হলো শুধুমাত্র সরকার নির্বাচন করার পদ্ধতির নামই হলো গিয়ে কি, গণতন্ত্র। এটা হলো সি এফ স্ট্রং এর মতে। আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আছে অধ্যাপক সিলি, সে মনে করতেছে শাসন ব্যবস্থাতে প্রত্যেক ব্যক্তির অংশগ্রহণের নামেই গণতন্ত্র। শাসন ব্যবস্থাতে কি প্রত্যেকটা, তার মানে হলো সহজ কথায় নির্বাচন, সহজ কথায় কি নির্বাচন পদ্ধতির নাম গণতন্ত্র। অধ্যাপক কার্ল জে ফ্রেডরিক, এখানে অনেকগুলো রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা আমি এখানে নিয়ে আসছি। মূলত হলো গিয়ে কি, এখন পর্যন্ত যতগুলি বললাম এগুলো হলো নির্বাচন পদ্ধতি, গণতন্ত্র মানে নির্বাচন। দেখেন, অধ্যাপক লিন্ডসে একজন আছে, ঠিক আছে, লিন্ডসে, সে বলতেছে democracy is a theory of society as well as a theory of government, and from that point of view its main them it liberty and equality. এটা বুঝেন ভালো করে, গণতন্ত্র হলো একাধারে একটি সামাজিক রাষ্ট্রনৈতিক মতবাদ এবং সে হিসাবে এর মূল প্রতিপাদ্য হলো স্বাধীনতা ও সাম্য। স্বাধীনতা ও সাম্য, তার মানে এখানে গণতন্ত্রটা সে আরেকটু বিস্তৃত করলো, ঠিক আছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, সে বলতেছে সমাজ কিভাবে চলবে এটা গণতন্ত্রের মাধ্যমে নির্ধারিত হবে, রাষ্ট্র কিভাবে চলবে এটা গণতন্ত্রের মাধ্যমে নির্ধারিত হবে, মানুষের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হবে, মানুষের মধ্যে সমতা কিভাবে বজায় রাখতে হবে, এটা কোথায় নির্ধারিত হবে? গণতন্ত্রে। তার মানে গণতন্ত্র একটা থিওরি হয়ে গেল, যেটা সে বলল ডেমোক্রেসি ইজ এ থিওরি অফ সোসাইটি। আচ্ছা, এরপরে আরও কিছু বিজ্ঞানী এই গণতন্ত্রটাকে নির্বাচন হিসেবে ব্যক্ত করেছে। আচ্ছা, আপনারা সব থেকে বেশি যে কথাটা শুনেছেন আব্রাহাম লিঙ্কন, ঠিক না? আব্রাহাম লিঙ্কনকে আপনারা কি হিসেবে জানেন বলেন তো? গণতন্ত্রের কি জনক, গণতন্ত্রের জনক। গণতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রের জনক মানে কি, গণতন্ত্রকে যে জন্ম দিছে, তাই তো? গণতন্ত্রের জন্ম হয়েছে আব্রাহাম লিঙ্কনের জন্মের 450 বছর আগে। কত বছর আগে? এর আগে কত বছর আগে জন্ম হয়েছে এটা কিন্তু আমরা জানি না। 450 বছর আগের মানে রাষ্ট্রবিজ্ঞানীদের কথা থেকে আমরা গণতন্ত্রের পরিচয় পাই। এর আগে অবশ্যই জন্ম হয়েছে এবং অ্যাপ্লাই হয়েছে, বুঝছেন কথাটা? সুতরাং গণতন্ত্রের জনক কে নয়? আব্রাহাম লিঙ্কন না। আমরা যারা গণতন্ত্র নিয়ে কথা বলি আমাদের দৌড় কোথায়? আব্রাহাম লিঙ্কন পর্যন্ত। এটা আমাদের একটা বেড সাইড, ঠিক আছে। একটা বিষয়কে খুঁজে বের করার জন্য মূল জায়গায় যেতে হবে। আপনি ইসলামকে বুঝতে চাচ্ছেন, আপনি আমারে দেখলে ইসলাম বুঝতে পারবেন নাকি ইসলামপুর মাদ্রাসায় আসলে বুঝতে পারবেন? হ্যাঁ, কোথায় যেতে হবে? কোরআন হাদিসে যাওয়া লাগবে না? যেখান থেকে ইসলামের উৎপত্তি সেখানে যাওয়া লাগবে না? হ্যাঁ, আপনি ডেমোক্রেসি বোঝার জন্য আব্রাহাম লিঙ্কনের দরবারের মধ্যে গিয়ে হাজিরা দিতেছেন, বুঝতে পারবেন নাকি? তারপর ডেমোক্রেসির ব্যাপারে আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলছে, আপনারা যদি রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই আছে, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের যে পরিচয় সেটা অনেক রাষ্ট্রবিজ্ঞানী উল্লেখই করে নেই।
মানে এইটাকে কেউ দামই দেয় না, কারণ আব্রাহাম লিঙ্কন কোনো রাষ্ট্রবিজ্ঞানী ছিল না, ও জাস্ট একটা দেশের প্রেসিডেন্ট ছিল, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, বুঝছেন? হেয়ার কথা অনুযায়ী গণতন্ত্রে কি হইব? আচ্ছা, তারপরেও আব্রাহাম লিঙ্কন যে ঐতিহাসিক সংজ্ঞাটা দিয়েছিল, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং অ্যান্ড ফর দ্য পিপল, অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। ঠিক আছে? তার মানে জনগণই সব কিছু, জনগণ যাকে বলবে রাজা হবে, জনগণ যেভাবে বলবে সেখানে হুকুম হবে, জনগণ যেভাবে বলবে সেভাবেই শাসন হবে। এটার নাম কি? গণতন্ত্র। এটা হলো আব্রাহাম লিঙ্কনের। আচ্ছা, উপরের সংজ্ঞাগুলোর প্রতি লক্ষ্য করলে আমরা দেখব দুই ধরনের মতাদর্শের কথা ফুটে উঠেছে। কিছু রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিতে গণতন্ত্র একটি নিছক সরকার নির্বাচন পদ্ধতির নাম, আর কিছু রাষ্ট্রবিজ্ঞানীর মতে এটি হলো সামাজিক ব্যক্তিগত জীবন অবধি সব জায়গায় গণতন্ত্র বিস্তৃত, সব জায়গায় গণতন্ত্রের একটা ইফেক্ট প্রভাব আছে। আচ্ছা, আরেক দল রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা থেকে অনুমান করা হয় গণতন্ত্র কেবল সরকার নির্বাচনের একটি উত্তম পদ্ধতি। আচ্ছা, এখন হলো গণতন্ত্রের একাল আর সেকাল। আগে কিভাবে গণতন্ত্রের অ্যাপ্লাই হয়েছে, এখন কিভাবে গণতন্ত্রের অ্যাপ্লাইটা হচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমরা উসুলে ফিকার মধ্যে একটা উসুল পড়াই, আল ইবরাতু লিল মাআনি লা লিল আলফাজ। ঠিক আছে? আপনারা হয়তো ওই যে ইয়াতে নাই, এই উসুলের শাসিতা নাই, হুসামি একটা কিতাব আছে, হুসামিতে আছে। আবার ওই যে ইয়া আছে না, নুরুল আনোয়ার, হ্যাঁ, নুরুল আনোয়ারের কোথায় হাসিয়া বাইনাসতর কোনো এক দিক দিয়ে আছে এই কথাটা, আল ইবরাতু লিল মাআনি লা লিল আলফাজ, নাকি মূল কিতাবে আছে, আমার জানা নেই। এটা হলো আমাদের বড় একটা উসুল ফিকহ। সেটা হলো গিয়ে কি, শব্দ কি বললো এটা বিবেচ্য নয়, কাজ কি করলো এটাই আসল বিবেচনা। ঠিক আছে? কেউ বউকে বলতেছে আই লাভ ইউ, ঠিক আছে, উঠতে বসতে বলতেছে আই লাভ ইউ, আবার জুতা দিয়ে পিটাইতেছে, তাহলে আসলে কি সেটা ভালোবাসা? হ্যাঁ, কিন্তু মুখ দিয়ে তো বলতেছে ভালোবাসা। আমরা বলি যে সেটা ভালোবাসা না। ফেকার পরিভাষায় লফজের কোনো এতেবার নাই, লফজের কোনো কি নাই, এতেবার নাই। এতেবার হচ্ছে মানে সে নিয়ত করেছে কি। যেমন কেউ তার বউকে বলল এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা, বলেছে ঘর থেকে বের হয়ে যাওয়ার, নিয়ত করেছে তালাকে, কি হবে? তালাক হয়ে যাবে। মানে শব্দের এতেবার নাই, আপনি কোনটা আসলে করতে চাচ্ছেন সেটার এতেবার। ঠিক আছে? সেজন্য এই যে ডেমোক্রেসি, গণতন্ত্রের আমরা অনেক আলোচনা করলাম না? হ্যাঁ, এইগুলো আমরা ফিকহি দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে এই আলোচনার একটু মূল্যায়ন আছে, তবে এটার উপরই আমাদের পূর্ণ মূল্যায়ন নয়। মূল্যায়নটা হচ্ছে আসল অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে, এখন রাষ্ট্র কিভাবে চলতেছে, গণতন্ত্রটাকে রাষ্ট্র কিভাবে গ্রহণ করেছে সেটার উপর। বুঝছেন কথা? আচ্ছা, তাহলে গণতন্ত্রের একাল সেকাল আমরা কিন্তু অনেক লম্বা একটা আলোচনা করব, বুঝছেন কথাটা? আমি চাইলেও এটা সংক্ষিপ্ত করতে পারবো না, সংক্ষিপ্ত করলে আবার বুঝবেন না, তাহলে ওই যে ফেসবুকের 1 মিনিট আর 2 মিনিটের ভিডিও দেখার মতো হয়ে যাবে যে গণতন্ত্র কুফরি মতবাদ, এটাতে যারা বিশ্বাসী হবে এরা সবাই কি মুরতাদ কাফের। বুঝছেন কথাটা? এখন আমিও যদি ওইটা বলে চলে যাই তাহলে হবে? হ্যাঁ, আমার এখানে ফাইন্ড আউট করতে হবে কোনটা কোনটা কুফরি আছে, কোনটা কোনটা জায়েজ আছে, সেই অনুপাতে যারা গণতন্ত্র অ্যাপ্লাই করতেছে এরা কুফুরির দিকে দাবিত নাকি জায়েজের দিকে দাবিত। যদি কুফুরির দিকে দাবিত হয় তাহলে এদের হুকুম কি, যদি জায়েজের দিকে দাবিত হয় তাহলে তাদের হুকুম কি, বিস্তারিত বলতে হবে, না হলে হবে না, আলোচনাটা হবে না। আচ্ছা, গণতন্ত্রের একাল সেকাল, পৃথিবীর ঠিক কোন দেশে কার মাধ্যমে গণতন্ত্রের উদ্ভব হয়েছে তার ধারণা পাওয়া মুশকিল, তবে গণতন্ত্রের ইতিহাস পড়ে যা জানা যায় প্রাচীন গ্রিক ও রোমে গণতান্ত্রিক ধারণার উদ্ভব ঘটেছিল 5ম খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 5ম খ্রিস্টাব্দে গ্রিকগণ গণতন্ত্র শব্দটি ব্যবহার করে। আচ্ছা, গ্রিক ও রোমের জনগণ গণতন্ত্র বলতে বহুজনের শাসনকে বোঝাতো আর কি, অনেক মানুষ মিলে। গ্রিক দার্শনিক পেরিক্লিস গ্রিক নাগরিক রাষ্ট্র, নগর রাষ্ট্র অ্যাথেন্স আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র বলে অভিহিত করেছিল অ্যাথেন্সকে। কথা বুঝে আসছে? এরপরে সে মরে গেছে, গণতন্ত্র ওর সাথে মরে গেছিল। বিষয়টি লক্ষণীয় বিষয় হলো গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটল গণতন্ত্রকে সুনজরে দেখেননি, উভয়কে একে মন্দ সরকার বলেছেন। বুঝছেন কথাটা? বর্তমান পৃথিবীতে তো হলো গণতন্ত্রের সবাই সুনাম করে,
বুঝছেন? কিন্তু সব থেকে বড় রাষ্ট্রবিজ্ঞানী হলো প্লেটো, এরিস্টটল, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, এই দুজনেই গণতন্ত্রর বদনাম করেছে, এত বদনাম করেছে যেটা এরপরে আর কেউ গণতন্ত্রের এরকম বদনাম কেউ করে নাই। ওনারা বলছে গণতন্ত্র হলো গরু ছাগলের শাসন, গণতন্ত্র হলো মানে মূর্খের শাসন, গণতন্ত্র হলো পাগলে মিলে একজন আরেকটা পাগলকে রাষ্ট্র মানে কি প্রধানমন্ত্রী বানায়, পাগলের শাসন, এরকম করে প্লেটো বলছে। মানে প্লেটো অনেক বেশি গণতন্ত্রের বদনামি করেছে। এখন বর্তমানে যদি প্লেটো এসে বদনামি করতো তাহলে ওরে পিটাইতো সরকারে ধইরা, যে এই প্লেটোর দরকার নাই। আচ্ছা, এটা হইলো বর্তমানে, এগুলো তো মূর্খ। বর্তমানে যেগুলো গণতান্ত্রিক খালি বুলিয়া ওরাই না, যে দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এরা বাস্তবতায় হলে এরা মূর্খ, এরা জানেই না গণতন্ত্র কি জিনিস। না হলে গণতন্ত্রের যে পরিমাণ খামি আছে, বদনামি আছে, এগুলো অন্য কোনো শাসন ব্যবস্থার এত বদনামি নেই, যেমন রাজতন্ত্রের এত বদনামি নেই, কথা বুঝছেন? এরপরে অভিজাততন্ত্রেরও এত বদনামি নাই। এই যে মানে থিওক্রেসি যেগুলো আছে, মানে ধর্মীয় থিওক্রেসি, বিভিন্ন খ্রিস্ট থিওক্রেসি, এগুলোর এত বদনামি নাই। আচ্ছা, গণতন্ত্রের বুনিয়াদী জিনিস কি? গণতন্ত্রের বুনিয়াদী জিনিসগুলো জনগণ দ্বারা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, জনগণ শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করবে, রাষ্ট্রের সিদ্ধান্তসমূহ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হবে, অধিকাংশ জনগণ যা চায় সেটাই হবে, ভোট ও নির্বাচন থাকতে হবে, কথা বুঝে আসছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দলমত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আইনের চোখে সমান গণ্য হবে, ধর্ম থেকে রাষ্ট্র আলাদা থাকবে। এটা একটা গণতন্ত্রের মূল ভিত্তি কথা। ধর্ম থেকে রাষ্ট্র কি থাকবে? আলাদা থাকবে। অর্থাৎ রাষ্ট্র সকল ধর্মকে সমানভাবে সংরক্ষণ করবে, কোনো বিশেষ ধর্মের লোকদের ধর্মীয় ভিত্তিতে কোনো প্রভাব থাকবে না। তখন তো এটা তখন এই যে ধর্মীয় থিওক্রেসিতে চলে যাবে আর কি। আরেকটা হলো ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ যে কেউ যে কোনো বিশ্বাস লালন করতে পারবে, এমনকি বিশ্বাসে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, তথা মুরতাদ হয়ে গেলেও সেটাতে অপরাধ বিবেচিত হবে না। আর প্রত্যেকের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শ্রদ্ধা করার ভিত্তিটা হলো একজন মানুষ সে তার বিশ্বাসকে লালন করার অধিকার রাখে, এই জন্য এই আর কি। আচ্ছা, বাক স্বাধীনতা থাকবে, দেশের সমস্ত সম্পদের মালিক জনগণ থাকবে, জনগণ যেভাবে চায় সেভাবে। আচ্ছা, এখন হলো আপনাদের একটা বিষয় জানার দরকার, বুঝছেন, যেটা নিয়ে কেউ আলোচনা করে না সেটা একটু করি। গণতন্ত্রের কিছু বদনামি নিয়ে কি করি, আলোচনা করি, এটা দরকার আছে না? হ্যাঁ, খালি আমরা হুজুররাই যে খালি গণতন্ত্রে খারাপ বলি, বিষয়টা এরকম? আমরা হুজুর না, পৃথিবীর তাবৎ রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে, যারা একেবারে রাষ্ট্রবিজ্ঞানটাকে জন্ম দিছে, ঠিক আছে, ওরাই গণতন্ত্রের সমালোচনা করছে, দাড়ি টুপিওয়ালা মানুষ না, ঠিক আছে? তাহলে ওদেরটা তো আমাদের বেশি প্রচার করা দরকার, কি বলেন? আমরা তো গণতন্ত্রের বদনামি করলে বলে যে এই ডাল খায়, এরা কি শিখছে, এরা কি জানে, ঠিক না? আচ্ছা দেখেন, গণতন্ত্রের প্রকৃত রূপ। আচ্ছা, এক নম্বর হলো গিয়ে কি, রাষ্ট্রবিজ্ঞানী লেকি একজন আছে, কি আছে? লেকি, LECKY, লেকি বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাই দ্য পোরেস্ট, দ্য মোস্ট ignorant, the most incapable, who are necessarily the most numerous। বলতেছে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা মূর্খ এবং সর্বাপেক্ষা অযোগ্য ব্যক্তিদের শাসন ব্যবস্থা। কারণ দেশের মধ্যে গরিবের সংখ্যা বেশি না ধনীর সংখ্যা বেশি? যারা ভোট দিয়ে শাসক নির্বাচন করে, যারা ভোটার, এদের মধ্যে কি ধনীর সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? তাহলে গরিব সবাই মিলে যারে নেতা বানায়, এ কি গরিবের নেতা না? মূর্খ সবাই মিলে যাকে নেতা বানায় সে কার নেতা? মূর্খের নেতা। তো এইটার কথাই বলতেছে, সর্বাপেক্ষা অযোগ্য। কারণ যারা ভোটার এরা সবাই কি যোগ্য নাকি অধিকাংশ অযোগ্য? অধিকাংশ অযোগ্য। তাহলে অযোগ্যরা মিলে আরেকজন যাকে নেতা বানাইতেছে সেও কি? সেজন্য এই যে এটা কে বলছে? রাষ্ট্রবিজ্ঞানী লেকি বলেছে, ঠিক আছে, এটা আমি বলিনি। আচ্ছা, অতএব যে শাসন ব্যবস্থায় জনগণের ভূমিকায় মুখ্য তা গুণগত বিচারে নিম্নমানের হওয়াই স্বাভাবিক।
আচ্ছা, গণতন্ত্রের শাসন ব্যবস্থার মান নিম্ন স্তর, যেহেতু গণতন্ত্রের সংখ্যার উপর জোর দেওয়া হয়। কে বলছে সেটা বিবেচ্য বিষয় নয়, কারা কারা বলেছে সেটাই বিবেচ্য বিষয়। কথা বুঝে আসছে? এখানে ভালো মানুষের যেরকম দাম, মূর্খেরও কি একই রকম দাম, কোনো ইয়া নেই। 3 নম্বর হলো গণতন্ত্র হলো মূর্খ এবং উশৃঙ্খলতার শাসন। মূর্খ এবং কি উশৃঙ্খলতা। রাষ্ট্রবিজ্ঞানী ঐতিহাসিক গ্রন্থ রিপাবলিক, ঠিক আছে, রিপাবলিকে প্লেটুর আচ্ছা, তাহলে রাষ্ট্রবিজ্ঞানী প্লেটু, ঠিক আছে, সে বলতেছে গণতন্ত্র হলো মূর্খের শাসন। সে বলতেছে কারণ এখানে সংখ্যাধিক্য মানুষের কথা বিবেচনা করা হয়, আর অধিকাংশ মানুষই কি মূর্খ। এরপর হলো গণতন্ত্র উশৃঙ্খলতার এত বৃদ্ধি পায় যে কোনো এক স্বেচ্ছাচারী নায়ক সকল ক্ষমতা হস্তগত করে নিতে পারে। কথা বুঝে আসছে? গণতন্ত্র যে কোনো সময়, যেমন হাসিনা করছে না, এরকম উশৃঙ্খল। এই জন্য কার্লাইল বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য টোলস বাই টোলস। গণতন্ত্র হলো মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। একদম পুরা মূর্খদের একটা প্যাকেজ আর কি গণতন্ত্র। আরেকটা হলো গণতন্ত্র অক্ষমদের শাসন। কাদের শাসন? অক্ষমদের শাসন। আধুনিক লেখকদের মধ্যে এমিল ফাগুয়ে একজন আছে, সে বলে ডেমোক্রেসি ইজ এ কোল্ট অফ ইনকম্পেটেন্স, অর্থাৎ গণতন্ত্র অক্ষমতার শাসন প্রণালী। যারা শিক্ষিত ও অভিজ্ঞ তারা প্রাকৃতিকভাবেই শান্তিপ্রিয়, তারা নির্বাচনের হট্টগুলোর মধ্যে যেতে চায় না। যায় নাকি? যারা ভদ্র মানুষেরা ভোট দিতে যায়, মারামারি করতে যায় না। এই সুযোগে প্রতারক, প্রবঞ্চক এবং অযোগ্য যেগুলো আছে এগুলো সহজে নির্বাচিত হয়ে যায়, কারণ ওদেরকে ভোট দেওয়ার জন্য কারা আছে? যোগ্য মানুষ দেয় নাই ভোট দেওয়ার জন্য, অযোগ্যরা আছে না? তো প্রবঞ্চক ওরা কি চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। কথা বুঝে আসছে? বলে যে রেশন কার্ড দেব তোমাকে, আরো কি কি কার্ড দেয় না, কার্ড দিয়ে নির্বাচিত হয়ে যায় না। এটা কে বলতেছে? অধ্যাপক ইমেল ফাগুয়ে, ঠিক আছে, লেখক তিনি। গণতন্ত্র আবেগী শাসন ব্যবস্থা। এরপরে গণতন্ত্রের বাক স্বাধীনতা হুদাই। আসলে গণতন্ত্রের মধ্যে কোনো কি নাই, বাক স্বাধীনতা নেই। গণতন্ত্র যেহেতু অজ্ঞ এবং অযোগ্যদের শাসন ব্যবস্থা, তাই এখানে বাক স্বাধীনতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করা সম্ভব নয়। অজ্ঞ ও অযোগ্য ব্যক্তিরা যেহেতু ক্ষমতায়, তাই তারা বুঝতে পারে না নাগরিকদের পরিপূর্ণ বিকাশের জন্য কি কি সুযোগ সুবিধা দরকার। তাই গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতার শর্তগুলো তেমন গুরুত্ব পায় না। আচ্ছা, ধীরগতির শাসন ব্যবস্থা, দুর্নীতির আখড়া, দল প্রথার কুফল, এগুলো যেহেতু আমাদের ইসলামের সাথে রিলেটেড না, সেই জন্য আমরা এগুলো বেশি বলছি না। আদর্শহীন শাসন ব্যবস্থা। আচ্ছা, গণতন্ত্রের কিছু গুণাবলী আছে, এগুলো দরকার নাই। গণতন্ত্রের যেখানে গণতন্ত্র আছে সেখানে 4 ধরনের প্রতিষ্ঠান থাকে। কয় ধরনের প্রতিষ্ঠান? 4 ধরনের প্রতিষ্ঠান যদি থাকে তাহলে গণতন্ত্র, না হলে গণতন্ত্র না। একটা হলো রাজনৈতিক দল থাকতে হবে। কি থাকতে হবে? রাজনৈতিক দল। একটা সরকারি দল থাকবে, আর একটা কি থাকবে? বিরোধী দল থাকবে। ইসলামের মধ্যে বিরোধী দলের কোনো আছে? দাম আছে? হ্যাঁ, ইসলামের মধ্যে বিরোধী দলের কোনো দাম নাই। এই উনারে দিয়ে দেন, এই শুনে, আপনি ইস্তেঞ্জাও করে আসে, আবার ওই যে নিয়ে আসেন, ঠিক আছে, লাড্ডু নিয়ে আসেন। এই যে ইয়ারটা আনবেন, এই যে পলিথিনের টাইনেন না, বক্সের ভিতরে যেগুলো আছে না, হ্যাঁ, বক্সের গুলো আনবেন, দেখে আনবেন, চিঠি ভরে নাই এরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা আলোচনা চালিয়ে যাই, কি বলেন? আপনাদের কি খানা তোলার ব্যস্ততা আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একজনের আছে, সে যাক, আমরা বসি বাকিরা নাকি? হ্যাঁ, কেমন খাবার তোলার? আমি কি এখন বিরতি দেব নাকি? বিরতি দেব না? না, জিজ্ঞাসা করলাম বিরতি দেব কিনা, আপনারা বলেন। আচ্ছা, আমরা আলোচনা করব হলো এখন গণতন্ত্রের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ, ঠিক আছে। যেখানে গণতন্ত্র আছে সেখানে কয়েক রকমের প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠান মানে মাদ্রাসা না, প্রতিষ্ঠান মানে হলো কার্যক্রম, ঠিক আছে। 4টা কার্যক্রম চলে যেখানে গণতন্ত্র আছে সেখানে। 1 নাম্বার হলো, যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশে রাজনৈতিক দল থাকতেই হবে। কি থাকতে হবে?
রাজনৈতিক দল, একটা দল ক্ষমতায় থাকবে আর একটা দল বিরোধী দলে, অথবা একাধিক দল বিরোধী দলে থাকবে। অর্থাৎ ক্ষমতার পাটাতনে একজন, বিপরীত পাটাতনে একজন লোক থাকবে, অথবা একটা গোষ্ঠী থাকবে, দোনো সাইডে দুই গোষ্ঠী থাকবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো দোনো গোষ্ঠী মারামারি করবে। এটা কি গণতন্ত্রের সৌন্দর্য? মানে একজন একটা আইন করবে, সেটার বিরোধিতা করবে, প্রতিবাদ করবে, মিছিল করবে, অবরোধ করবে, এই যে শাটডাউন, এইগুলো করা হলো গণতন্ত্রের সৌন্দর্য। ইসলামে আমি এখন মানে ইসলামের দৃষ্টিতে সবকিছু বলে শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ইসলাম এটাকে কি? ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, ইসলামের মধ্যে শুধুমাত্র একটা দল থাকবে। কয়টা দল থাকবে? একটা দল থাকবে, যারা শাসন কার্য পরিচালনা করবে। একটা দল, যাদের এতায়াত করতে হবে সবাইকে। আর বাকি যারা সবাই থাকবে তারা সবাই প্রজা, সবাইকেই কথা মানতে হবে, শুনতে হবে। বিরোধী দল, বিদ্রোহী দল বলতে কোনো কিছু নাই। এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় বাগাওয়াত। বাগাওয়াত জায়েজ আছে নাকি? খুরুজ আলাল ইমাম জায়েজ নাই। আচ্ছা, এটা তো হলো ইসলামী শাসন ব্যবস্থায় চলে গেলাম। আচ্ছা, গণতন্ত্রের মধ্যে এটাই মনে করেন, এটা বলতেছি পরে। 2 নাম্বার হলো নির্বাচন। গণতন্ত্র যেখানে থাকবে সেখানে কি থাকবে? নির্বাচন থাকবে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, এভাবে নির্বাচন করে প্রধানমন্ত্রী ঠিক করা, সংসদ সদস্য নির্বাচন করা, এটা কি ইসলামের মধ্যে জায়েজ আছে? এইটা হলো এখন আমাদের আলোচ্য বিষয়। গণতন্ত্রের এই নির্বাচন পদ্ধতিটা জায়েজ আছে কিনা? প্রত্যেক জিনিস, পৃথিবীর মধ্যে চলমান যা জিনিস আছে সব মুবাহ, শুধুমাত্র ওই জিনিস বাদ দিয়ে যেখানে মাহদুরাত আছে, যেখানে হারাম ঢুকে গেছে, ওই জিনিস ছাড়া বাকি সব জিনিস কি চোখ বন্ধ করে মুবাহ। মুবাহ জিনিসের মধ্যে আপনি হারামের সংমিশ্রণ পাইছেন, তখন সেটা হারাম হয়ে যাবে অথবা নাজায়েজ হবে, ঠিক আছে? মাকরু বিভিন্ন কিছু। এখন হলো নির্বাচন যে পদ্ধতিটা আছে, যেখানে একজন মানুষ বলে যে আমাকে নেতা বানাও, অথবা একাধিক মানুষ বলে আমাকে নেতা বানাও, মানুষ সেখান থেকে কোনো একজনকে তাদের নেতা নির্বাচন করে ভোটের মাধ্যমে, ঠিক আছে? এই যে একটা প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়াটা কি ইসলামের দৃষ্টিতে সাংঘর্ষিক? মনে করেন এখানে সাংঘর্ষিক। এখানে কাজগুলো কি হয়? 1 নম্বর হলো নিজেকে প্রার্থী ঘোষণা করা, নিজে নেতা হতে চাওয়া। ইসলামের মধ্যে এমারত, নেতৃত্ব, এরকম চেয়ে নেওয়া কি নাই? জায়েজ নাই। কিন্তু কেউ যদি চায়, এটা আবার হারাম না, এটা আবার অবৈধ নয়। কথা বুঝে আসছে? যেমন হজরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইন্নী মাকিনুন আমিন, আমি এটার ব্যাপারে সক্ষম, বিশ্বস্ত মানুষ, আমাকে এই দায়িত্বটা দেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আছে না? তাহলে উনি একটা নেতৃত্ব চেয়ে নিয়েছেন, ঠিক আছে? তবে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে নেতৃত্ব চাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, যে তোমরা কেউ আমির হতে চাইবা না। যে নিজে আমির হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা তার উপর ন্যস্ত করে, আর সবাই মিলে যাকে আমির বানায়, আল্লাহর সাহায্য তার সাথে থাকে, আছে না এরকম? এইগুলো হলো উৎসাহ ব্যঞ্জক এবং নিন্দনীয়, নিন্দা করা হয়েছে, কিন্তু তাই বলে এই বিষয়টা কি নয়, হারাম নয়। আচ্ছা, সেই হিসেবে নির্বাচনে নিজেকে মানে প্রার্থী ঘোষণা করা, এটাতে কোনো সমস্যা না। আর যদি এরকম হয় যে সব দুর্নীতিবাজ, তার মধ্যে আপনি দাঁড়াইছেন, তখন তো হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে গেল। এরকম দাঁড়ানোটা অবশ্যই জায়েজ এবং উচিত। আমার কথাটা বুঝছেন? এই হলো নির্বাচন পদ্ধতি। আচ্ছা, এই নির্বাচনের মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবাই ভোট দিচ্ছে। এখানে একজন ফকিহের ভোটের যেই মান, একজন মাজনুন পাগলের ভোটেরও কি একই মান। তাহলে এটা কি ইসলামের দৃষ্টিতে কি, মানে এই জিনিসটা কি ইসলাম কিভাবে দেখে? ইসলাম এই জিনিসটাকে একেবারে অবৈধভাবে দেখে না, এটা বৈধ, সমস্যা নেই। আমার কথাটা বুঝছেন? ইসলাম এরকম কোনো বিভাজন করে নাই। পাগল তো সাধারণত আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেও কি হতে পারে না, ভোটার হতে পারে না, পাগল পারে না, অল্প বয়স্ক যে আছে সেও পারে না, যার সেন্স নাই সেও ভোট দিতে পারে না, ওইগুলো তো আছে, তাই না? বাকি যেই ক্রাইটেরিয়াতে আমাদের দেশের ভোটাররা ভোট দিতে পারে, এই ক্রাইটেরিয়াটা শরীয়ত গর্হিত কোনো কাজ না।
কথা বুঝছেন? এরপরে অধিকাংশর ভোটে ভোটে ভোট যে পায় সে নির্বাচিত হয়, অধিকাংশের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়। এটাও সমস্যা না, কারণ এই যে বললাম যে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খলিফা নির্বাচন করা হয়েছিল, হজরতে ওমর ইবনুল খাত্তাব মজলিসে শুরা গঠন করে গেছিলেন এবং বলে গেছিলেন যে তোমরা এই যে 6 জন গঠন করে গেলাম, 6 জনের মতামত যদি 3 জন, একজনকে বলে 3 জন আরেকজনকে বলে, তাহলে আমার ছেলে হজরতে আব্দুল্লাহ সে গিয়ে সপ্তম নাম্বার ভোটটা দিবে, সে যাকে ভোট দিবে সেই হবে পরবর্তীতে আমিরুল মুমিনিন। তাহলে এখানে অধিকাংশের ভিত্তিতে ফয়সালা হচ্ছে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, যাদেরকে ইমামার দায়িত্ব দিতেন, বিভিন্ন এই যে বাহিনীর আমির বানাইতেন, তাদেরকে বলে দিতেন যে মানুষ কি চায় সেটা দেখে তুমি ফয়সালা করবে। এই যে মিশরের মধ্যে হজরতে পাঠাইছিলেন না, হুযায়ফা ইবনুল ইয়ামানকে মনে পাঠাইছিলেন নাকি কাকায় পাঠাইছিলেন, ওনাকেও বলে দিছিলেন যে সেখানের মানুষ কি চায় এটা তুমি আগে দেখবা, তারপরে একটা সিদ্ধান্ত নিবা। ঠিক আছে? তাহলে এরকম করে অধিকাংশ রায়ের ভিত্তিতে কাউকে নির্বাচন করা, এটাতে কোনো সমস্যা নেই। আমার কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে গণতান্ত্রিক ইয়ার মধ্যে রাজনৈতিক দল গেল, নির্বাচন গেল। আচ্ছা, নির্বাচনের ব্যাপারে আরও অনেকগুলো কথা আছে। ঠিক আছে, ওই কথাগুলো না বললাম যে এখানে অযোগ্য মানুষ শাসক হয়ে যাচ্ছে। শাসক হওয়ার জন্য তো ক্রাইটেরিয়া দরকার আছে। ঠিক আছে, শাসক হওয়ার জন্য ক্রাইটেরিয়া দরকার আছে, এটা ইসলাম বলে। ঠিক আছে, তবে অযোগ্য মানুষ যদি শাসক হয়ে যায়, ইসলামের ফিকহের কিতাবের মধ্যে আছে, কেউ যদি খলিফা হয়ে যায়, তার মধ্যে যদি যোগ্যতা না থাকে, তো তারপরেও তার আনুগত্য করা ওয়াজিব। আর খলিফার উপর ওয়াজিব হচ্ছে সে মজলিসের শুরা গঠন করে যারা যোগ্য ব্যক্তি আছে তাদের পরামর্শ নিয়ে দেশ চালাবে। যেমন আমাদের ইয়াতে হয় না, পার্লামেন্টের মধ্যে যে কোনো বিল উত্থাপন করে পাশ করে তারপরেই তো দেশ চালাইতে হয়। এককভাবে তো আর সে কোনো একটা নির্দেশনা জারি করতে পারে না। যেটা জারি করতে পারে রাষ্ট্রপতি, ওইটাও সাময়িক। ঠিক আছে, ওইটা আবার হাইকোর্টে গিয়ে যদি কেউ ভেটু মারে, হাইকোর্টের বিচারকরা যারা জ্ঞানী মানুষ, এরা যদি মনে করে যে না এই আইন এই দেশে চলবে না, তখন রাষ্ট্রপতির নির্দেশনা কেউ কি করে ফেলতে পারে, বাতিল করে ফেলতে পারে। তাহলে ওইটা সমস্যা না। আচ্ছা, 3 নাম্বার হলো আইন। 3 নাম্বার কি? আইন, যেটা নিয়েই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা গণতন্ত্রের মধ্যে। ঠিক আছে, আইন প্রণয়ন। আইন পরিষদের অন্যতম কাজ আইন প্রণয়ন। রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে আইন পরিষদে পেশ করা হয়, সেখানে গৃহীত হলে রাষ্ট্রপ্রধানের সম্মতির মাধ্যমে তা আইনে রূপান্তর হয়। সংসদে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে কিন্তু যায়, রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দিলে সেটা সংসদে পাশ আইন হয়। আবার রাষ্ট্রপতি অনুমোদন না দিলেও মানে আবার সংসদের মধ্যে পাঠায়, সেখান থেকে আবার রাষ্ট্রপতির কাছে যায়, 20 দিনের ভিতরে অনুমোদন না দিলে অটোমেটিক সেটা আইন হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওর অনুমোদনের রাষ্ট্রপতি কি নাই, মানে কোনো ভ্যালু নাই আর কি। ঠিক আছে, আচ্ছা, আইন পরিষদের অবকাঠামো আছে, এখানে এই নিম্ন কক্ষ আছে, উচ্চ কক্ষ আছে, এগুলো হলো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আছে। আচ্ছা, এই যে আইন প্রণয়নের বিষয়টা, এটা ইসলাম কিভাবে দেখে, এটা নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা করা দরকার। ঠিক আছে, আচ্ছা, সরকার যে আইনটা প্রণয়ন করে, এটার শরঈ তাকিফ কি, হাইসিয়ত কি, এটা বোঝার দরকার। সরকার মনে করেন আমাদের দেশের মধ্যে সরকার বলল যে ব্যাংকের সুদি লেনদেন করা যাবে, ব্যাংকের সুদি লেনদেন করা যাবে, অথবা বলল যে নির্দিষ্ট কিছু মানুষ যারা লাইসেন্স নিবে আমাদের থেকে, তারা মদ খাইতে পারবে। তারা কি খাইতে পারবে? মদ খাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে কি করছেন? হারাম করছেন। আর সরকার কি করতেছে? সরকার কি করতেছে? মানুষের জন্য সেটাকে বৈধ করতেছে। তাহলে এটা একটা আইন প্রণয়ন হইল না? কেমন আইন প্রণয়ন হয়েছে? আল্লাহর আইনের বিপরীত, আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন হয়েছে। এই যে আল্লাহর আইনের বিপরীত, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আল্লাহর আইনের উপযোগী আইন প্রণয়ন করে তখন এটাতে কোনো সমস্যা নেই। যেমন সরকার যদি আইন করে চোরের হাত কেটে দিবে, তাহলে সমস্যা নেই তো। সরকার যদি আইন করে যারা জেনা করবে, বেবিচার করবে, ওদেরকে হত্যা করবে, পাহাড়ে তুলে রজম মারবে, সমস্যা নেই তো। সরকার যদি মানে
কেসাস বাস্তবায়ন করে, এটাতে তো সমস্যা নেই। আচ্ছা, সমস্যাটা কোথায়? যেখানে সরকার আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করে, এটার ব্যাপারে কি হুকুম? আচ্ছা, এটার হুকুমের কয়েকটা এখানে দিক আছে। এক নম্বর হলো যারা আইন প্রণয়ন করে তাদের হুকুম, দুই নম্বর হলো তাদের সে আইন মানার হুকুম। বুঝছেন কথাটা? আল্লাহর বিপরীত আইন যারা প্রণয়ন করতেছে তাদের হুকুম কি? তাদের হুকুম বলতে যারা সংসদ সদস্য তাদের হুকুম কি? ঠিক আছে, সংসদ সদস্য এদের হুকুমটা হইল আল্লাহর আইন, যারা আল্লাহর বিপরীত আইন প্রণয়ন করতেছে তাদের দিকে আমাদের তাকাতে হবে। আল্লাহর যে আইন সেটার বিপরীত করলেই কেউ কাফের হয় না, এটা একটু বোঝার দরকার। আল্লাহর আইনের বিপরীত কাজ করলেই কেউ কি হয় না? কাফের হয় না। যেমন নামাজ ফরজ, কেউ নামাজ বাদ দিয়ে সিনেমা দেখতেছে, তাহলে নামাজটাকে সে বাদ দিল না? বিপরীত কাজ করতেছে না, সিনেমা দেখতেছে না, সে কি কাফের হবে? হ্যাঁ, সে কাফের হবে না। আল্লাহর আইনের বিপরীত কাজ করলে কেউ কি হয় না? কাফের মুরতাদ হয় না। এটা হলো একটা ভূমিকা স্বরূপ একটা কথা বললাম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা আল্লাহর আইন প্রণয়ন, আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করতেছে তাদের বিষয়টা একটু ভিন্ন, একটু ভিন্ন। ভিন্নতার বিষয়টা হচ্ছে সে তো মুসলমান, সে মুসলমান না? এক নম্বর হচ্ছে তার জানতে হবে যে এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট ফরমান আছে, এটা তার জানতে হবে, এটা তার উপর কি ফরজ। ঠিক আছে, এক নম্বর হলো তার জানা যে মনে করেন কেসাস আছে শরীয়তের মধ্যে, এটা জানা হলো ফরজ তার উপর। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজটা সে তরক করতে পারে, এটাতে সে কাফের হবে না। কিন্তু কোনো একটা ফরজকে কেউ যদি ফরজের বিপরীত কোনো বিধানকে যদি প্রাধান্য দেয়, যেমন সে মনে করলো যে যারা জেনা করে তাদেরকে মেরে ফেলা থেকে তাদেরকে জেলখানায় বন্দি রাখা উত্তম, তাহলে জেলখানায় বন্দি রাখাটা আল্লাহর আইনের বিপরীত আইন না? তাহলে বিপরীত অবস্থাটাকে সে উত্তম মনে করলো। কি মনে করছে? আল্লাহটাকে উত্তম মনে করে নাই, একটা সুরত। দ্বিতীয় নম্বর সুরত হলো আল্লাহর আইনকে সে অকার্যকর মনে করলো, যে এখন এটা চলবে না, আধুনিক লেটেস্ট মডার্ন জামানার মধ্যে এটা কি চলে না, এইরকম চুরের হাত কেটে দেওয়া যায় নাকি এখন? আধুনিক জামানায় এগুলো চলে না, বড় বড় আইন এগুলো। তাহলে ওটাকে কি মনে করছে? অকার্যকর। তিন নাম্বার হলো তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহর আইনকে সে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, এইটা কোনো আইন হইল? বুঝাচ্ছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে। চার নাম্বার আরেকটা হলো অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে, যে না এগুলো মানি না, মদ হারাম, আল্লাহ হারাম করছে, না এগুলো মানি না। কিসের মদ হারাম? এই চারটা সূরতের মধ্যে চারটা অবস্থা যদি কারো ভিতরে থাকে তখন সে মুরতাদ, তখন সে কি মুরতাদ। এই চারটা অবস্থা যদি পার্লামেন্টিয়ান যারা আছে, যারা সংসদ সদস্য তাদের ভিতরে থাকে তখন এরা মুরতাদ, যার ভিতরে থাকবে সেই মুরতাদ। ব্যক্তি এককভাবে যদি কারো ভিতরে থাকে সেও কি মুরতাদ। তাহলে এই চারটা অবস্থা ছাড়া যদি কেউ আইন প্রণয়ন করে, যেমন মনে করে, যেমন বলল যে না আল্লাহর আইন তো আমরা মানি, আল্লাহর আইন মানি, কিন্তু বিদেশি বিভিন্ন নাগরিকরা আসে আমাদের দেশের মধ্যে আসে, তাদেরকে এই দেশের মধ্যে থাকার জন্য তাদের মনোপূর্তি করার জন্য মদ দিতে হয়। আচ্ছা, সেই হিসাবে মদের একটা অনুমোদন দিয়ে দিলাম, একটা লাইসেন্স দিয়ে দিলাম, আল্লাহর আইনটা মানি, মদ হারাম। ঠিক আছে, তাহলে এরকম করলে তখন সে কি হবে না? আবার মুরতাদ হবে না। কথা বুঝে আসছে? সে যেহেতু আল্লাহর আইন মানে সে আসি হবে, সে কি হবে? গুনাহগার হবে, গুমরা হবে। যেমন মতিয়া চৌধুরী একবার পার্লামেন্টের মধ্যে দাঁড়ায় বলতেছিল যে ওই যে জিয়াউর রহমানের অনেক বদনাম করতেছিল আর কি। তখন মতিয়া চৌধুরী বলতেছিল জিয়া
জিয়াউর রহমান মদের লাইসেন্স দিছে। জিয়াউর রহমান কিসের লাইসেন্স দিছে? জিয়াউর রহমান মদের লাইসেন্স দিছে, জীবনে মদ খায় না। আর ওরা কি খায়? মদের লাইসেন্স নিয়ে কি খায়? মদ খায়। ওইটার সমস্যা না, বেটা লাইসেন্স দিছে। আসলে তো অপরাধী সবগুলোই। অপরাধী কে? আচ্ছা, তো এখানে কথাটা হচ্ছে এই যে লাইসেন্স দিল, উনি যদি মদটাকে হালাল মনে করে তখন কিন্তু কাফের। মদটাকে হারাম মনে করে, আচ্ছা বিদেশি নাগরিকরা আসে, চায়না নাগরিকরা অনেক আমাদের দেশে কাজ করে, আমেরিকার বিভিন্ন নাগরিকরা এসে কাজ করে, তাদের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। এরা যদি এই ফেসিলিটিসগুলো না পায় তখন আমাদের দেশে এরা কাজ করবে না, ওদের জন্য দিল, এটাতে সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? এটা সবের কাজ করছে, এটা গুনাহ। এটা কি? গুনাহ। তবে এটার কারণে সে মুরতাদ হবে না। কি হবে না? মুরতাদ হবে না। তাহলে আমরা সংসদ সদস্যদের যারা আইন প্রণয়ন করে তাদের বিষয়টা বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু আরেকটু আলোচনা করি, ঠিক আছে? সেটা হলো গিয়ে কি, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হলো গিয়ে কি, আইন প্রণয়নের ক্ষমতা লা হাকিমা ইল্লাল্লাহ। আইন প্রণয়নের ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। এটার নাম দিছে তাওহীদুল হাকিমিয়া। কি নাম দিছে? তাওহীদুল হাকিমিয়া। আপনারা আধুনিক যে আকীদার বইগুলো আছে, কি বই? আধুনিক আকীদার বই। আধুনিক আকীদার বইয়ের মধ্যে নতুন একটা অধ্যায় পাবেন, সেটার নাম হলো তাওহীদুল হাকিমিয়া। আপনি আকীদাতুত তাহাবী খুঁজেন, সেখানে তাওহীদুল হাকিমিয়া কিছুই পাবেন না। আপনি আকীদা নাসাফি খুঁজেন, সেখানে পাবেন না। আকীদা আল ওয়াসিতিয়া খুঁজেন, সেখানেও পাবেন না। আমাদের আকাবির আসলাফ আল ফিকহুল আকবার, ঠিক আছে, সেখানে খুঁজেন, সেখানে কিন্তু তাওহীদুল হাকিমিয়া নামে কিচ্ছু নাই। বর্তমানে একটা ইস্তিলাহ উদ্ভাবন করা হয়েছে, কথা বুঝে আসছে? এই ইস্তিলাহটার নাম হলো তাওহীদুল হাকিমিয়া। তাওহীদুল হাকিমিয়ার মানেটা কি? তাওহীদুল হাকিমিয়ার মানেটা হচ্ছে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র আল্লাহ। আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ এক, এটার মধ্যে আর কেউ শরিক নেই। কেউ যদি এটার মধ্যে যদি শরিক মনে করে তখন সে কাফের। যেমন আল্লাহর আইন মদ হারাম, কেউ হালাল করলো, তাহলে আল্লাহর আইনের মধ্যে সে নিজেকে শরিক করলো, বৈধ অবৈধ ঘোষণা করলো, তাহলে সে কাফের, মুরতাদ। আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন, কিন্তু সে তাকনিন করেছে, কানুন করেছে যে রিবার লেনদেন আমাদের দেশে বৈধ, তাকনিন করছে, তাহলে সে মুরতাদ। এটা হচ্ছে যারা তাওহীদুল হাকিমিয়া বলে প্রচার করে তাদের কথা বললাম এটা, ঠিক আছে? আচ্ছা, এই প্রচারটা কারা করে? এই প্রচারটা কারা করে এটাও একটু বোঝার দরকার, হ্যাঁ? আচ্ছা, এটা কেন বলতেছি? কারণ এখানে একটা হিস্ট্রি আছে। এক নাম্বার হলো তাওহীদুল হাকিমিয়া যেই পরিভাষাটা, এটা নতুন পরিভাষা। এটা আমাদের সালাফের পরিভাষা নয়, এটা আমাদের সালাফের আকীদাও না। এটা পূর্বে একটা আকীদা ছিল, এটা হলো খারেজিদের আকীদা, ঠিক আছে? খারেজিরা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসক মানে নাই, ওনার বিরুদ্ধে যখন বাগাওয়াত করেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে? এই তোমরা এগুলো করবা না। তখন ওরা কুরআন শরীফ সামনে নিয়ে বলতেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আপনার কথা মানব না। আমরা কার কথা মানব? আল্লাহর কথা মানব। তখন এদের ব্যাপারে একটা মানে পরিভাষা আসছে হাকিমিয়তের, এরপরে আর কোনো পরিভাষা আসেনি। কিন্তু এরপরে দীর্ঘ একটা সময় চলে গেল। দীর্ঘ একটা সময় চলে যাওয়ার পরে উসমানী খেলাফতের পতনের পরে এই খেলাফত ব্যবস্থা আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য উসমানী খেলাফত মানে পতনের পরে যে কাজটা হয়েছে, একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। কিন্তু উসমানী খেলাফতের পতনের পরে পৃথিবীর মধ্যে মুসলিম যে কান্ট্রিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোর মধ্যে রাজতন্ত্র চলে আসছে। মনে করেন মিশর, জর্ডান, লিবিয়া, সিরিয়া থেকে শুরু করে সৌদি আরব, বাহরাইন, ইয়ামান সব জায়গায় কি চলে আসছে? রাজতন্ত্র। এই রাজতন্ত্রকে টেক্কা দেওয়ার জন্য ইম্পোর্ট করা হয়েছে গণতন্ত্র। কি করা হয়েছে?
কাকে টেক্কা দেওয়ার জন্য? রাজতন্ত্র। রাজতন্ত্রের মধ্যে কিন্তু আইন প্রণয়নের কোনো কিছু ছিল না। রাজতন্ত্রের মধ্যে যেটা ছিল সেটা হলো কি একজনের কথাই তো সব কিছু চলবে, তো ও যেটা বলবে সেটাই হবে। কথা বুঝে আসছে? ও বলছে যে এই কোরআন দিয়ে সবকিছু চালাও, তো কোরআন দিয়ে সবকিছু চলছে। হাদিস দিয়ে সবকিছু চালাও, হাদিস দিয়ে চলছে। হানাফি মাযহাবে চলবে, হানাফি মাযহাব দিয়ে চলছে। শাফি মাযহাবে চলবে, শাফি মাযহাব দিয়ে চলছে। হাম্বলি মাযহাবে চলবে, হাম্বলি মাযহাব দিয়ে চলছে। আইন প্রণয়নের কোনো বিষয় ছিল না। কিন্তু ইসলামী রাষ্ট্রের মধ্যে যখন ডেমোক্রেসি চলে আসলো, গণতন্ত্র চলে আসলো, তখন নতুন করে একটা বিষয় আসছে, সেটা হলো গিয়ে কি আইন প্রণয়ন। আপনারা মনে করেন না যে এর আগে আইন প্রণয়ন বলতে কোনো কিছুই ছিল না পৃথিবীর মধ্যে। তাতারিরা যখন বাগদাদ শাসন করছে, তখন এরা একটা সংবিধান প্রণয়ন করেছিল, এটার নাম ছিল ইয়ামুস। কি? ইয়ামুস। ইয়ামুসের মধ্যে ওরা বসে বসে দেশটা কিভাবে পরিচালনা করবে এটার কিছু নিয়ম নীতি লিখছিল। কুফরি সংবিধান। কি সংবিধান? কুফরি সংবিধান। কার জামানাতে ছিল? তাতারি, ইবনে কাসির। কথা বুঝে আসছে? ফতোয়ে তাতার খানিয়া পড়েছেন আপনারা? ফতোয়ে বাজ্জাজিয়া, হ্যাঁ, ওই ফতোয়ার কিতাবের মধ্যে এই সংক্রান্ত আলোচনা আছে। ঠিক আছে, ওইটা আমি বললাম। তারপর একটু বলে ফেলি যে ওই সংবিধান যারা মানবে এরা কি কাফের কিনা। ওই ফতোয়ার কিতাবের মধ্যে একটা ফতোয়া তলব করা হয়েছে, উনি বলছেন না, এরা কাফের না। ঠিক আছে, কেন কাফের না এটা নিয়ে সামনে আর একটা মুহাজারার মধ্যে আমরা আলোচনা করব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামী রাষ্ট্র একটা মুহাজারা আমরা দেব, ওইটার মধ্যে আমরা এই যে আইন প্রণয়নের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বুঝছেন কথাটা? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে গণতান্ত্রিক সিস্টেম যখন ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে অনুপ্রবেশ ঘটলো, তখন সাথে সাথে একটা জিনিসের উদ্ভব হইলো, সেটা হলো গিয়ে কি আইন প্রণয়ন। যে সবাই মিলে বসে একটা আইন প্রণয়ন করে, এটা কি জায়েজ আছে কিনা, এটা জায়েজ নাই, এটা হারাম, এই কথাটা বলার জন্য একটা পরিভাষা উদ্ভাবন করলো। সেই পরিভাষাটার নাম হলো তাওহীদুল হাকিমিয়া। তাওহীদুল হাকিমিয়া প্রণয়ন করার পরে এরা যে কাজটা করেছে এবং এখনো করছে, রানিং স্টিল নাও, এখনো পর্যন্ত এরা এই কাজটা করতেছে, সেটা হলো গিয়ে কি তাওহীদুল হাকিমিয়ার ভিত্তিতে এরা বলে আইন প্রণয়ন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। সুতরাং যে সমস্ত পার্লামেন্টিয়ান সংসদ সদস্য আইন প্রণয়ন করে এরা সব মুরতাদ, নাউজুবিল্লাহ। যে সমস্ত বিচারকরা আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন আইনে ফয়সালা দিতেছে, এই বিচারকরা সব মুরতাদ। যারা আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন আইনের সংবিধান প্রণয়ন করছে, সংবিধান প্রণেতা যারা আছে এরা মুরতাদ। যারা আল্লাহর আইন বাদ দিয়ে কুফরি আইনের সংবিধান সংরক্ষণের জন্য শপথ গ্রহণ করে এরা সবাই মুরতাদ। কিসের ভিত্তিতে মুরতাদ হইল? ওরা তাওহীদ মানে না। কি মানে না? ওরা কি মানে না? তাওহীদ মানে না। এবং যারা এরকম মুরতাদ ফতোয়া দেয় এরা নিজেদেরকে তাওহীদবাদী বলে। কি বলে? তাওহীদবাদী বলে। আর আমরা যারা আমাদের নামের শেষে কিন্তু এরা তাওহীদ লাগাবে না। বুঝছেন কথাটা? মানে এটা একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াইছে। বুঝছেন? এরা জসিমউদ্দিন রহমানীকে বলে তাওহীদের মুয়াজ্জিন। জসিমউদ্দিন রহমানী কে? তাওহীদের। আর আমরা কি শিরকের মুয়াজ্জিন? হ্যাঁ, বুঝছেন কথাটা? এটার একটা মানে খারাপ আসারাত আছে। কথা বুঝে আসছে? খারাপ একটা প্রভাব আছে এই কথাটা। আমি বলি এটার ইতিহাসটা আপনাদের বোঝার জন্য বলতেছি। ইসলামী খেলাফতের পতনের পরে উসামা বিন লাদেন সে খিলাফতটাকে আবার ফিরিয়ে আনার জন্য একটা সংগঠন করলো। এটার নাম দিয়েছে আল কায়দা। নাম দিয়েছে কি? আল কায়দা। হাসানুল বান্না একটা সংগঠন করলো, এটার নাম দিয়েছে ইখওয়ানুল মুসলিমিন। এটার নাম কি দিয়েছে? 1928 সনে ইখওয়ানুল মুসলিমিন গঠন করছে। আর কি গঠন করলো? উসামা বিন লাদেন কি করলো? আল কায়দা। দুই মেরুর, তবে দুটার মাকসাদ এক।
যে খিলাফা আলা মিনহাজি নবুয়াকে আবার ফেরত আনবে। হাসানুল বান্না কি বললো? হাসানুল বান্না বলল একটা বিপ্লব ঘটাতে হবে। একটা কি ঘটাতে হবে? বিপ্লব ঘটাতে হবে। বিপ্লবটা কিভাবে হবে? বলে যে ব্যক্তির পরিবর্তন, সমাজের পরিবর্তন, তারপরে অটোমেটিক রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে, এভাবে একটা বিপ্লব হবে। আর উসামা বিন লাদেন বলল যে না, এভাবে হবে না, জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন কার বিরুদ্ধে জিহাদ করবেন? কার বিরুদ্ধে জিহাদ করবেন? তখন ব্রিটিশরা দখল করছিল আর কি, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে হবে না? আচ্ছা, এখন ব্রিটিশরা তো এসে সরাসরি শাসন করতেছে না, ব্রিটিশরা তো আমাদের দেশের দালালদেরকে দিয়ে আমাদেরকে শাসন করছে না। আমার কথাটা বুঝেন না? ব্রিটিশরা কি আমাদের দেশের এই যে হয়েছিল, সিও হয়েছিল, মহকুমা হয়েছিল, ইউনো হয়েছে, প্রশাসক হয়েছে? কিছু হয় নাই। এগুলো আমাদেরকেই বানাইছে, আমাদেরকে দিয়েই আমাদেরকে শাসন করছে। এখন এদের বিরুদ্ধে জিহাদ করা লাগবো না? এদের বিরুদ্ধে কি জিহাদ করা লাগবো না? না হলে উসমানী খেলাফত ফিরে আসবে কিভাবে? খেলাফত ফিরে আসবে কিভাবে? তখন উসামা বিন লাদেন করলো, নতুন করে একটা তাওহীদের প্রণয়ন করলো। এই তাওহীদের নাম হলো তাওহীদুল হাকিমিয়া। যে যারা নতুন করে এরকম আইন প্রণয়ন করতেছে আল্লাহর আইন বাদ দিয়ে, কারণ ব্রিটিশের অধীনে চাকরি করতেছে, ব্রিটিশের অধীনে আইন, এগুলোকে আল্লাহর আইন দিয়ে ফয়সালা করব? আল্লাহর আইন ছাড়া না। যারা এরকম আইন প্রণয়ন করতেছে এরা সবাই ওই তাওহীদুল হাকিমিয়ার তাওহীদকে অস্বীকার করতেছে। আল্লাহ যে একমাত্র আইনদাতা, এটাকে বাদ দিয়ে সে নিজেকে আইনদাতা মনে করতেছে। সুতরাং এরা সব মুরতাদ। যেহেতু এরা মুরতাদ, সুতরাং এদের বিরুদ্ধে জিহাদ করা কি আছে? জায়েজ আছে। এদের রক্ত কি মুবাহ, হালাল উদ্যাম। ঠিক আছে, এটা সর্বপ্রথম বলছে কে? উসামা বিন লাদেন। উসামা বিন লাদেনের পরে এটার আরো বিস্তার ঘটাইছে সাইয়েদ কুতুব। কে? সাইয়েদ কুতুব কিন্তু উসামা বিন লাদেনের ভাব শিষ্য। কি শিষ্য? ভাব শিষ্য। আবার সাইয়েদ কুতুব কিন্তু হাসানুল বান্নারও ভাব শিষ্য। এখন কিন্তু সাইয়েদ কুতুবের মধ্যে একটা দ্বন্দ্ব হইল। একটা হইল সে হাসানুল বান্নার ভাব শিষ্য, ওই দিক দিয়ে ওরা বলে বিপ্লব করতে হবে, আর এদিক দিয়ে সে প্রচার করতেছে হলো গিয়ে কি তাওহীদুল হাকিমিয়ার অনুপাতে সব মুরতাদ। বুঝছেন কথাটা? হাসানুল বান্না কিন্তু এদেরকে মুরতাদ মনে করতেন না। কাদেরকে? যারা সংবিধান প্রণয়ন করতেছে, আইন প্রণয়ন করতেছে, বিচার আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন আইনের শাসন করতেছে, এদেরকে হাসানুল বান্না মুরতাদ মনে করতেন না। হাসানুল বান্না মনে করতেন এরা গুমরা। আর সাইয়েদ কুতুব কি মনে করলো? মুরতাদ মনে করলো। কোন অ্যাঙ্গেল থেকে? ওই তাওহীদুল হাকিমিয়াকে অস্বীকার করছে। এটা ছিল আরবদের মধ্যে। আর আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন আল্লামা বের হইলেন, ওনার নাম হলো সাইয়্যিদ আবুল আলা আল মাউদুদি। ঠিক আছে, সাইয়্যিদ আবুল আলা মাউদুদি উনি এসে আরেকটা এদিক দিয়ে প্রচারণা শুরু করলেন তাওহীদুল হাকিমিয়ার। তাওহীদুল হাকিমিয়ার কি করতেছেন? প্রচারণা করতেছেন। যারা এরকম ভিন্ন আইনে ফয়সালা করতেছে, তখন এখানেও কি চলতেছে? ব্রিটিশ শাসনই চলতেছে। যে এরকম আল্লাহর আইন বাদ দিয়ে যারা শাসন করতেছে, এভাবে যারা আইন প্রণয়ন করতেছে, এরা সব মুরতাদ, এদেরকে মুরতাদ। বুঝছেন কথাটা? উনিও কি বললেন? তাওহীদুল হাকিমিয়া। এই যে একটা আকীদা বিশ্বাস, এটার জন্ম হলো উসামা বিন লাদেন থেকে। সেখান থেকে সাইয়েদ কুতুবের মাধ্যমে আরবে ছড়াইছে। আর আমাদের এই উপমহাদেশের মধ্যে কার মাধ্যমে ছড়াইছে? আবুল আলা মাউদুদি। আমাদের কোন আকাবির আসলাফ, মনে করেন কিতাব লিখেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিহলাবি, কথা বোঝা যাচ্ছে, ইসহাক দিহলাবি লিখেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলাবি লিখেছে, তারপরে জাফর আহমদ উসমানী থেকে শুরু করে আকীদার অনেক কিতাব অনেকেই লিখেছেন। ঠিক আছে, আমাদের কোনো আকাবিরের কোথাও আপনি তাওহীদুল হাকিমিয়া পাবেন না। বুঝছেন? এই শব্দটা আসছে ওদের থেকে। এবং আমাদের উলামায়ে দেওবন্দ যখন তাওহীদুল হাকিমিয়ার নাম করে এরকম মুসলমানদেরকে তাকফির করা হচ্ছে, মুরতাদ বলা হচ্ছে, তখন ওনারা তাকফিরের উসুল নিয়ে কিতাব লিখলেন।
যেমন জাওয়াহিরুল ফিকহের মধ্যে একটা আছে তাকফির কি উসুল, ঠিক আছে, উসুলুত তাকফির, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ লিখলেন যে কাফের কখন বলা যাবে, এভাবেই কাউকে কাফের বলা যায় না। এবং এরা যে নতুন আরেকটা জিনিস চালু করলো সেটা হলো ইজতিমাআন কাফের সাবেত করা। যেমন ইজতিমাই ভাবে সংসদ সদস্য সবাই কাফের, যদিও কেউ কেউ আইন প্রণয়নের ব্যাপারে দ্বিমত পোষণ করুক, তারপরেও কাফের। যারা শপথ নিচ্ছে বুঝে নেওক না বুঝে নেওক কুফরি সংবিধান সংরক্ষণের, এরা সবাই কাফের। যারা বিচারক আইন করতেছে এরা সবাই তাগুতের সহযোগী, এরাও কাফের। এই যে ইজতিমান একটা কুফরি প্রচার করা হইলো, এটা ওনাদের মাধ্যমে। আমাদের উলামায়ে দেওবন্দ এটাকে গ্রহণ করে নাই। বুঝছেন কথাটা? আপনি বলবেন যে হুজুর এই আইডিওলজি কি এখন আমাদের সামনে এভাবে বলতেছেন কেন, এটা কি এখন দরকার আছে? হ্যাঁ, এখনো আমাদের সমাজে এই আইডিওলজি আছে। এবং ভয়ঙ্কর কথা হচ্ছে এই তাওহীদুল হাকিমিয়াকে উলামায়ে দেওবন্দের আকীদা বলে আমাদের মাদ্রাসার ভিতরে ঢুকায় দিছে। জি, আমার কথাটা বুঝছেন? জি, তাওহীদুল হাকিমিয়াকে কার আকীদা বলছে? উলামায়ে দেওবন্দের আকীদা বলে আমাদের মাদ্রাসায় ঢুকায় দিছে। জি। আমি যদি একটা ফেহরিস্ট বলি, একটা লিস্টি বলি, আমি লম্বা লিস্টি বলতে পারবো কারা কারা এগুলোর আমদানি করতেছে এবং কারা কারা প্রচারণা চালাচ্ছে। লম্বা একটা লিস্টি আমি বলতে পারবো। যারা প্রচারণা চালাচ্ছে ওরা কি বুঝে শুনে চালাচ্ছে? এগুলোর ব্যাপারে তো আমি তো অনেক পড়েছি, জেনেছি। আমাদের উলামায়ে দেওবন্দ কেউ এই কথা বলে নাই। আপনি যেগুলো বলতেছেন, তাহলে কি এই যে তাওহীদের এই ধ্বজাধারী পতাকাবাহী শুধুমাত্র আপনি, আর কেউ না দুনিয়াতে? আমার কথাটা বুঝছেন না? জি। আচ্ছা, এই তাওহীদুল হাকিমিয়ার নাম করে এরা বিভিন্ন দেশের মধ্যে অস্থিরতা করছে। বুঝছেন কথাটা? এখন একটা কথা যে হুজুর তালেবান আর আল কায়দা পার্থক্যটা কোথায়? ঠিক আছে, এটার একটা পার্থক্য বলে দেই জুমলায় মুতারেজা। আল কায়দা যেভাবে তাকফির করে, এই তাকফিরের নাম হলো খারেজি। এই তাকফিরের নাম কি? খারিজি। খাওয়ারেজের সিস্টেম এটা, যে কেউ গুনাহে কাবিরা করলো, আল্লাহর কোনো ফরজ বিধানকে তরক করলো, তাকে কাফের বলে দেওয়া, এটা হলো খারেজিদের আকীদা। তালেবান কিন্তু এই কাজের মধ্যে যায় নাই, সেজন্য তালেবানের সাথে আল কায়দার অনেক তফাৎ। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপরে আল কায়দা কিন্তু সব এক না। আল কায়দার মধ্যে আবার 3টা ভাগ আছে। কয়টা ভাগ? তার মধ্যে একটা ভাগ হলো আইমান আল জাওয়াহিরির, আর একটা ভাগ হলো ওই যে আইএস আবু বকর আল বাগদাদি ছিল না, এদের একটা উস্তাদ ছিল, এদের নাম আবু আহমদ না আবু মুহাম্মদ কি কি জানি, এর নাম ভুলে গেছে। এরকম 3টা ভাগ আছে। আইমান আল জাওয়াহিরি এরা বলে তাকনিন করলে কাফের, আর বাস্তবায়ন করলে কাফের না। আর ওরা বলে না, বাস্তবায়ন করলেও কাফের। ওরা আরো থার্মোমিটার আরো বেশি, আইএস যারা এরা। সেই জন্য এরা মুসলিম দেশের মুসলিম নাগরিকদের রক্তকে এরা হালাল মনে করে। বুঝছেন? সেই জন্য এদের জিহাদ কোথায়? মুসলিম দেশে, নিরীহ দেশগুলো। ঠিক আছে। আচ্ছা, যাকে তো কোত্থেকে আসলো কথাটা? ওই তাকনিন, যে গণতন্ত্রের মধ্যে আইন প্রণয়ন আছে একটা, এই আইন প্রণয়ন। তাহলে 4টা শর্ত বলছিলাম না? এই 4টা শর্তের বাহিরে গিয়ে যদি আইন প্রণয়ন করে তখন সমস্যা নেই। কিন্তু আল্লাহর আইনকে অস্বীকার করলো, আল্লাহর আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহর আইনকে বর্তমান যুগে চলে না এরকম বললো, অথবা আল্লাহর আইনের উপরে আল্লাহর বিরুদ্ধের কোনো আইনকে প্রাধান্য দিল, তখন কি হয়ে যাবে? নিঃসন্দেহে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এক্ষেত্রে কি আমাদের কোনো ছাড় আছে নাকি? আমাদের কলিজা কাঁপতেছে এদেরকে কাফের বলতে? আমরা কাফের বলি না, সেই জন্য এরা আমাদেরকে মুরজিয়া বলে। কি বলে? মুরজিয়া বলে। আলী হাসান উসামা ভালো হয়ে গেছে, সেজন্য এরা গালি দিতেছি না, না হলে গালি দিতাম এখন। আচ্ছা, এর পরের কথাটা হচ্ছে গিয়ে কি, কোথায় 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 ছিলাম? আইন প্রণয়ন পর্যন্ত ছিলাম, তাই না? মাঝখানে একটা কথা মাথায় আসছিল, এটা কথাটা ছুটে গেল। তাহলে এখন হলো গণতন্ত্রের হুকুমটা কি হবে? সর্বসাকুল্যে এখন গণতন্ত্রের হুকুমটা নিয়ে এখন আলোচনা করব। আইন প্রণয়ন ছিল, তারপরে এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হলো
নির্বাচন সংবিধান কি সংবিধান। সংবিধান, এই সংবিধান নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করা দরকার গণতন্ত্রের, তাহলে মোটে একটাই হবে। সংবিধান হলো দুই রকমের, ঠিক আছে। একটা হইল গিয়ে কি যে যেখানে একক ব্যক্তি সংবিধান প্রণয়ন করছে, একক ব্যক্তি কি করছে সংবিধান প্রণয়ন করছে। আরেকটা হলো যে না সংসদীয় সংবিধান বলে এটাকে, সংসদের মাধ্যমে সেটাকে প্রণয়ন করছে, ঠিক আছে। আচ্ছা সংবিধান যেরকমই হোক না কেন, সেখানে যদি কোরআনের আইনের কথা বলা থাকে, কোরআনের মতো করে যদি ইসলামী হুকুমতের কথা বলা থাকে, তাহলে এই সংবিধান মানার ক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা আছে যেমন পাকিস্তানের সংবিধানের মধ্যে এইরকম হাবিজাবি অনেক কিছু কথাবার্তা লেখা আছে, এটা মানার মধ্যে কোনো কি নাই সমস্যা। অনেক অনেক আমাদের দেশের এই যে যারা জিহাদের ধ্বজাধারী আছে না, জিহাদের যারা ধ্বজাধারী, এরা বলে যে পাকিস্তানও কুফরি রাষ্ট্র। কেন? পাকিস্তানের সংবিধান ঠিক নাই। পাকিস্তানের সংবিধান প্রণয়ন করছে কেটা জানে? হ্যাঁ, মুফতি শফি রহিমাহুল্লাহ, জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী, বাঘা বাঘা উলামা একরাম বসে সংবিধান প্রণয়ন করছে। আর হেরা এই সংবিধানকে কি বলে? হ্যাঁ, কুফরি সংবিধান বলে। মানে তাওহিদ শুধু ওদের ভিতরে আছে, আমাদের ভিতরে কোনো কি নাই, তাওহিদ নাই। আচ্ছা, এই এক ছেলে আমাকে বলতেছে অমুক রায় নেন, অমুক তাওহিদে বিশ্বাসী। আমি বলছি ওর নামটা 1 নম্বরে কাটো, করে নেবো না আমি কাজের মধ্যে, ওর নামটা 1 নম্বরে কাটো। বলছি কি কেন ভাই? যে ও যদি তাওহিদে বিশ্বাসী হয়, আমি তাওহিদে বিশ্বাসী না? তুমি কি আমার ব্যাপারে বলছো কোনোদিন যে মডেল মসজিদের ইমাম সাহেব তাওহিদে বিশ্বাসী? ওর ব্যাপারে কেন বললা কথাটা? ওর নাম কাটো। এরকম অতিরিক্ত তাওহিদে বিশ্বাসীকে আমি পছন্দ করি না। আচ্ছা যাকে, তো যে কোন কথাটা বলতেছিলাম, সংবিধান। দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে কি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয় গুনাহের কোনো কাজের মধ্যে কারো অনুসরণ করা যাবে না। বাপ মা যদি বলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা, বাপ মা যদি বলে শিরিক করার জন্য, তাও বাপ মার এই কথা শোনা যাবে না। সেখানে রাষ্ট্র কি আর সংবিধান কি? বুঝছেন কথাটা? কুফরি সংবিধানে কোনো কুফরি কথাবার্তা মানা যাবে না, ঠিক আছে। এখন কথা হলো, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে তো আমরা সবাই সংবিধান মেনেই তো আছি, সংবিধান মেনে আছি না? কিন্তু সংবিধানের ভিতরে কি আছে, কি হারাম আছে আমরা কেউ জানি? সুতরাং মাজহুল কোনো বিষয়ের উপরে কাউকে তাকফির করা যাবে না। আমার কথাটা বুঝছেন? সে জাহালত, সে জানেই না এখানে কি আছে, সে বলতেছে এটা আমি মানি, কিন্তু আসলে কি মানে সেটা সে জানে না। এরকম জাহালতের উপরে তাকফির করা যায় না। উসুলুত তাকফির আবার পড়বেন, সেখানে কাউকে কাফের বলার জন্য প্রথমেই তাকে ইস্তেফতা করতে হয় যে এখানে এই 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 কুফরি কথাগুলো আছে, আপনি কি সেগুলো জেনে শুনে মানতেছেন? আস্তাগফিরুল্লাহ, আমি তো এগুলো জানি না, আমি এগুলো মানবো কেন? তখন তাকে কাফের বলা যাবে না। বুঝা যাচ্ছে? কাফের বলার আগে এগুলো শর্ত। কেউ যদি কুফরি সংবিধানকে জেনে শুনে কুফরি সংবিধানকে নিজে রক্ষা করা, নিজের মানে বিশ্বাস চেতনায় যদি ঢুকায়, তখন সে কুফরি সংবিধানকে বিশ্বাস করছে, ইমানের বিপরীত কাজ করছে, সে কি মুসলমান থাকবো? সে তো কাফেরই। কিন্তু আমরা কিন্তু ইজতিমান কুফরির ব্যাপারে কি নই, বিশ্বাসী নই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত আকীদা। ইজতিমান কাফের বলা যাবে না যে সংবিধান মানে সুতরাং সবাই কাফের, বরং এক একজন করে জিজ্ঞাসা করতে হবে যে ভাই সংবিধানের মধ্যে এই আছে, এই কুফরি কথা আছে, এরপরেও আপনি মানেন? এরপরে বলতে হবে যে হ্যাঁ ঠিক এই তো আছে, সেই কুফরি কথা মানে। বুঝছেন কথাটা? এভাবে। আচ্ছা, সুতরাং এই যে বিচারপতিদেরকে লাপটা কাফের বলে ফেলে, ঠিক আছে, এরপরে সংসদ সদস্যদেরকে লাপটা কাফের বলে ফেলে, হিসাব রক্ষককে লাপটা কাফের বলে, এটা কি নাই? জায়েজ নাই। বুঝছেন? আলী হাসান উসামার এখনো একটা লেখা আছে নেটের মধ্যে, সে এরকম বিচারপতিদেরকে লাপটা কাফের বলছে। যারা এরকম লাপটা কাফের বলা, ইজতিমান কোনো তাকফির করা যাবে না, ইনফিরাদান, প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা হুকুম হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সংবিধান কুফরি, এই সংবিধান মানে রক্ষা করার শপথ নিল, কিন্তু সংবিধানের ভিতরে কি আছে না আছে এটা জানে না, কিন্তু কুফরিকে রক্ষা করার কি নিছে?
শপথ নিছে। তো সে যেহেতু জানে না, সেজন্য তার থেকে কি করতে হবে, জানার ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, যদিও সে রক্ষা করার কথা বলছে, বুঝছে? জানার পরেও যদি বলে যে না, এই মূর্তিটা আমার ঘরের ভিতরে ঢুকাইতেই হবে, তখন তো সে কি কাফের। সে মূর্তিকে সম্মান করতেছে, ওইটা ঢুকানোর কথা বলতেছে, কাফের। বুঝছেন? আচ্ছা, তাহলে এই সব আলোচনা করার পরে এখন আমরা গণতন্ত্র নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? গণতন্ত্রের সার্বিক হুকুম বলি, ঠিক আছে? গণতন্ত্রটা যদি নিছক নির্বাচন পদ্ধতি হয়, তাহলে গণতন্ত্রের মধ্যে কোনো কি নাই, সমস্যা নাই। এখন পৃথিবীর মধ্যে যে গণতন্ত্র হচ্ছে, এটা কি আমাদের দেশের মধ্যে যেমন মনে করেন গণতন্ত্রের মধ্যে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা আছে, আসলে কি আমাদের দেশের মধ্যে সবার সমান অধিকার আছে? জি না। হ্যাঁ? জি না। ব্যক্তি স্বাধীনতার কথা আছে, আসলে কি ব্যক্তি স্বাধীনতার কথা আছে? জি না। মানে গণতন্ত্রের মধ্যে যা কিছু বলা আছে, মনে করেন জনগণের শাসন, আসলে কি জনগণ শাসন করে, নাকি একক কিছু নির্দিষ্ট ব্যক্তি শাসন করে? কিছু নির্দিষ্ট ব্যক্তি না। সুতরাং গণতন্ত্রের কোনো অ্যাপ্লাই আমাদের দেশে নাই। আল ইবরাতুল মাআনি লা লিল আলফাজ। মুখে মুখে যদিও গণতন্ত্র এবং জনগণের শাসন বলা হচ্ছে, কিন্তু এখানে জনগণের শাসন না, কিছু ব্যক্তি বিশেষের শাসন, ঠিক আছে? যেহেতু ব্যক্তি বিশেষের শাসন, সুতরাং এখানে ওই যে গণতন্ত্র কুফুরি, গণতন্ত্র জনগণ যেভাবে চায় সেভাবে শাসন হয়, যেভাবে বলে সেভাবে হুকুম হয়, এই সমস্ত কথাবার্তা বলার দরকার নেই, কারণ এটা হচ্ছে না ভাই এখানে। আমার কথাটা বুঝছেন? আচ্ছা, এখন হলো ওই যে আল্লাহর বিপরীত আইন করলে সেটার কি হুকুম হবে, এটা তো আলাদা বলেই ফেলছি আমরা, কথা বুঝে আসছে? আচ্ছা, হিসেবে ওই যে গণতান্ত্রিক ইলেকশনের মধ্যে ভোট দেওয়া যাবে না, এরকম কথাও বলা যাবে না। আপনি আপনার নেতা নির্বাচন করবেন, এটাতে সমস্যা কোথায়? আমার কথাটা বুঝছেন? তাহলে গণতান্ত্রিক, বুঝছেন তো? ইলেকশনে দাঁড়ানো, এটার হুকুম বুঝছেন না? হ্যাঁ, ইলেকশনে দাঁড়ালে কি কেউ কাফের হয়ে যায়? জি না। হ্যাঁ, গণতান্ত্রিক ইলেকশনের মধ্যে ভোট দিলে কি কেউ কাফের হয়ে যাবে? জি না। কুফুরির কোনো কিছু আছে? জি না। কুফুরির বিষয়গুলো আছে কোথায়? ওই যে আইন প্রণয়নের সময় কুফুরির বিষয়গুলো আছে কোথায়? সংবিধানের মধ্যে। কথা বুঝে আসছে? ওইখানে গিয়ে যে কুফুরির সাথে কম্প্রোমাইজ করবে সে কাফের, সে মুরতাদ। আর ওইখানে গিয়ে যে ঈমানকে ঠিক রাখবে সে মুমিন মুসলমান। ঠিক আছে? ক্লিয়ার? জি। হ্যাঁ, জি। আচ্ছা, ওকে। গণতন্ত্রের ব্যাপারে মোটামুটি আলোচনা এই পর্যন্তই। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আরো আরো জানার বিষয় আছে কিনা? সামষ্টিকগত হুকুমটা হুম? মানে সামষ্টিকভাবে গণতন্ত্র, সামষ্টিকভাবে এখন যে গণতন্ত্র চলতেছে এটা জায়েজ। আসল যে গণতন্ত্র, ধর্মীয় আইডিওলজি যেটা, এটা বাস্তবেই নাই দেশের মধ্যে। যদি থাকে, হ্যাঁ, যদি থাকে তখন সেক্ষেত্রে এটা কুফরি। কথা বুঝছেন না? গণতন্ত্রটাকে যদি কেউ, বাথরুমে যাচ্ছে, সে গণতান্ত্রিক সিস্টেমে কিভাবে বাথরুমে যেতে হয়, ঠিক আছে, এটা সে চিন্তা করলো। ব্যক্তি জীবন সে কিভাবে কাটাবে, যেমন মনে করেন নিজের ছেলে মেয়েদেরকে কিভাবে সে গড়ে তুলবে, এক্ষেত্রে সে চিন্তা করে ইসলাম কি বলছে এটা নয়, আমার দরকার হলো গণতন্ত্র কি বলে, মেয়েকে অধিকার দিতে হবে, সুতরাং মেয়েকে অধিকার দিলাম, ছেলেকে অধিকার দিতে হবে, ছেলেকে অধিকার দিলাম। আমি ইসলামে বিশ্বাসী নয়, আমি কিসে বিশ্বাসী? গণতন্ত্রের ধর্মে বিশ্বাসী। নিশ্চিতভাবে সে কাফের। কথা বুঝে আসছে? গণতন্ত্রকে কেউ যদি এরকমভাবে গ্রহণ করে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইসলামকে নেগলেক্ট করে, ইসলামকে বাদ দিয়ে, নিশ্চিতভাবে সে কাফের। কিন্তু এইরকম অ্যাপ্লাই পৃথিবীর কোথাও নাই। আমেরিকাতে আপনি দেখেন, এই যে হিলারি ক্লিন্টন যখন ইয়ার সাথে ইলেকশন করেছিল, ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথমবার, হিলারি ক্লিন্টন অনেক বেশি ভোট পাইছে, তারপরে ও রাষ্ট্রপতি হইতে পারছে? পারে নাই। ওইখানে আমাদের দেশে অধিক ভোট যে পায় সে রাষ্ট্রপতি হয়ে যায়, আর ওই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এগুলো সিস্টেম নাই। ওদের মধ্যে কলেজের সিস্টেম। কথা বুঝে আসছে? ওদের মধ্যে এলাকার মানুষ ভালো মানুষকে নির্ণয় করে, ওই ভালো মানুষ যেই মানুষকে নির্ণয় করে সেই প্রধানমন্ত্রী হয়। তাহলে আমরা হয়ে গেলাম না ছাগল? হ্যাঁ, হ্যাঁ, ওরা তো ওদের মতো ঠিকই আছে। তো গণতন্ত্রের অ্যাপ্লাই আমরা যেটা করতেছি ওইটাও ওদের মধ্যে নাই, ওদের মধ্যে আরো নিম্ন স্তরের গণতন্ত্র, আমরা অনেক হাই প্রোফাইল ডেভেলপমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, বলেন দেখি, আর কারো কোনো প্রশ্ন আছে? মানে বর্তমানে আমরা মানে আপনার যে আলোচনাটা থেকে যতটুকু বুঝলাম আর কি, এটা মানে মোটামুটি ক্লিয়ার। এখন মানে আমি একজন মুসলিম, এখন একজন মুসলিম হিসেবে তো আমার ইসলামী শাসন ব্যবস্থা, আমরা এটা নিয়ে সামনে আরো 2টা মুহাজারা করব আগামী সপ্তাহে। ঠিক আছে? একটা মুহাজারা হবে হলো
22 তারিখ, সেটা হলো খেলাফত ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। আরেকটা মুহাজারা হবে হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, সেখানে আমরা আলোচনা করব আসলে এই যে খিলাফা কায়েম করার জন্য আমরা কোন দিকে যাব, বুঝছেন কথাটা? জি। ওইটা নিয়ে আমরা সেখানে আলোচনা করব। আজকে হলো গণতন্ত্র শুধুমাত্র, এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা শেষ করে দিতে পারি নাকি? ওকে, আচ্ছা, আপনি তো মাহরুম হয়ে গেলেন।